ঠিক আছে, আমরা মনে হয় শুরু করতে পারি। আমাদের ফেসবুক লাইভও অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। ঠিক আছে, আমরা লাস্ট দিন পর্যন্ত সবাই বোধহয় দেখছো একটু একটু, আমরা লাস্ট দিন পর্যন্ত হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া নিয়ে কথা বলতেছিলাম। তো অ্যালকেনের বিক্রিয়া নিয়ে কথা এবং অ্যালকেনের বিক্রিয়াগুলোকে আর একটু ডিপলি কিভাবে বোঝা যায়, আমরা প্রথম সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়াটা নিয়ে হচ্ছে শুরু করেছিলাম। ঠিক আছে, এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে আমরা অনেক কিছু দেখতেছিলাম যে তিনটা প্রশ্নকে সেন্টার করে ডিসকাশন আগাচ্ছিল। যে রিয়াকশনে কি হয় সেটা আমরা জেনে গেছি এতক্ষণে, যে অ্যালকেনের মধ্যে যখন আমরা হ্যালোজেন দিই আমরা জানি একটার পর একটা হাইড্রোজেন হচ্ছে রিপ্লেস হতে থাকে। তো কিভাবে রিপ্লেস হয় সেই প্রশ্নের উত্তর আমরা কিছুটা এখন জানি, যে প্রথমে আলট্রাভায়োলেট বা সূর্যালোকের প্রভাবে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, দেন ফ্রি রেডিক্যাল অ্যাটাক করে করে এই রিয়েকশনটাকে সামনের দিকে হচ্ছে আগায় নিয়ে যায়। আর দ্বিতীয়ত আমরা যেটা দেখেছিলাম যে এখানে ফ্লোরিন নিলে সবচেয়ে অ্যাগ্রেসিভলি বিক্রিয়া হয়, আয়োডিন সবচেয়ে উইক ভাবে বিক্রিয়া করে। তো এখানে আমরা হ্যালোজেনের যে সক্রিয়তার ক্রম, এইটাও আমরা গতদিন বের করেছিলাম এবং এটা জানার চেষ্টা করতেছিলাম যে কেন এরকমটা হয়। কার কোনো প্রশ্ন আছে এই পার্টটা নিয়ে? কেউ কিছু বলতে চাচ্ছিল? আচ্ছা, দেন আমাদের একটা প্রশ্ন বাকি রয়ে গেছিল যেটা আমরা গতদিন শেষ করতে পারি নাই, আজকে আমরা দেখবো বলছিলাম। সেটা হচ্ছে প্রশ্নটা কোথায় বলো তো? দাঁড়াও, প্রশ্নটা একটু আমরা একটু খুঁজে বের করি। প্রশ্নটা ছিল যে প্রোপেন টাইপের একটা যৌগের মধ্যে যদি আমরা এরকম হ্যালোজেন যোগ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই হ্যালোজেনটা কোন হাইড্রোজেন গুলাকে রিপ্লেস করবে। আমরা এটা একটা অ্যান্সারে বলেছিলাম যে এখানে আসলে সব রকম হাইড্রোজেনই হ্যালোজেন দিয়ে রিপ্লেস হতে পারে। যেমন এই প্রোপেনের এইখানে যে হাইড্রোজেন গুলো আছে যেগুলোকে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি কার্বনের সাথে থাকা হাইড্রোজেন, আবার পাশের যে কার্বনটা যেটাকে আমরা বলতে পারি 2 ডিগ্রির সাথে থাকা হাইড্রোজেন, এই 1 ডিগ্রি বা 2 ডিগ্রি সব হাইড্রোজেনই আসলে টু সাম এক্সটেন্ট রিপ্লেস হবে হয়ে এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ডে পরিণত হবে। এখন আমাদের দরকার হচ্ছে বোঝার চেষ্টা করা যে কোনটা আসলে বেশি হওয়া উচিত কোনটা কম হওয়া উচিত। তো এই ডিসিশন হচ্ছে কিভাবে নেয়, এটা বোঝার জন্য আমাদেরকে হচ্ছে আবার সেই কৌশলের দিকে আগাতে হবে। দেখো জিনিসটা মনে পড়ে কিনা তোমাদের। আমরা এই যে প্রোপেন CH3 CH2 CH3, আমরা যদি কৌশল বা মেকানিজম ওয়াইজ আগাই তাহলে আমরা কিভাবে দেখাইছিলাম মনে আছে তোমাদের, যে এইখানে একটা বন্ড যেটা, সেটাকে আমরা এরকম দুইটা ইলেকট্রন দিয়ে দেখাচ্ছিলাম। দেন কি হয় বলতো, এইখানে ওই যে আগের স্টেপে যে ফ্রি রেডিক্যালটা ক্রিয়েট হয় সেটা এসে এখানে অ্যাটাক করে। বলতো এইখানে যদি অ্যাটাক করে মানে কি প্রডিউস হওয়া উচিত, এটা তো তোমরা জানো। এখন বলা যাবে এখান থেকে যে এই ফ্রি রেডিক্যাল যদি প্রোপেনকে অ্যাটাক করে তাহলে প্রবাবল কি ফর্ম হতে যাচ্ছে এখানে। এই হাইড্রোজেন আর ক্লোরিনটা মিলে একটা HCl ফর্ম করে ফেলবে, দেখো ঠিকঠাক বলতেছে কিনা। আর বাকি অংশটুকু একটা ফ্রি রেডিক্যাল হিসাবে থাকবে, CH3 CH2 CH2, এরকম একটা ফ্রি রেডিক্যাল এখান থেকে হচ্ছে পাওয়া যাবে। ঠিক আছে, দেখো কার কোনো প্রশ্ন টশ্ন আছে কিনা। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপটা দেখো, এটা আমাদের আগের রিয়াকশনে আমরা জানতাম, সেটা দিয়ে সলভ করা গেল কিনা বা বোঝা গেল কিনা। যে এইখানে এই ফ্রি রেডিক্যাল যেটা ক্লোরিন আসবে সেটা যদি এই বন্ডের হাইড্রোজেনটাকে অ্যাটাক করে তাহলে H আর Cl মিলে HCl আলাদা হয়ে যাবে এবং তোমরা এরকম একটা ফ্রি রেডিক্যাল এখান থেকে পাবা। দেখো বোঝা যাচ্ছে কিনা জিনিসটা? ঠিক আছে, তো এইটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল বলো তো, একটু চিন্তা করে বলা বলা যাবে? মুখে বলো বা চ্যাট বক্সে লিখে দাও, সমস্যা নাই। বাট এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল এটা জানা দরকার আর কি আমাদের। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, শুনতেছি আমি। লাবিব বলছে এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। লাবিব কি ঠিক বলছে নাকি এটা কত ডিগ্রি হবে বলো তো? 1 ডিগ্রি হবে না ভাই? সাবিত নাফি হচ্ছে 1 ডিগ্রি বলছো, ইমতিয়াজ লিসান 1 ডিগ্রি বলছো।
রাহাত মুখে হচ্ছে 1 ডিগ্রি বললা। তো সবাই দেখো, এগুলো কিন্তু আগে তোমাদেরকে আমরা ডিসক্লেমার দিয়ে রাখছি, এগুলো কিন্তু টাইম টু টাইম আমাদের জানা দরকার হবে, এবং এগুলা কিন্তু বারবার বুঝায় বলা ডিফিকাল্ট, বুঝায় বলা যাবে না এগুলা। আমরা যদি এগুলা বারবার বুঝায় বলতে যাই, তাহলে আমরা আর এই জিনিস এই জীবনে শেষ করতে পারবো না, 1.5-2 বছর ধরে খালি এক চ্যাপ্টারে পড়া লাগবে। তো সবাই চট করে চিন্তা করো, যারা অ্যান্সার দিচ্ছ না তাদের অবস্থা আরো বোঝা যাচ্ছে না, এটা কত ডিগ্রি ফ্রি রেডিকেল? সিম্পল কোশ্চেন, অ্যান্সারও সিম্পল হয়। ঠিক অ্যান্সার দিবা বা ভুল অ্যান্সার দিবা, যাই দাও, বাট অ্যান্সার তাড়াতাড়ি দাও, সবার অ্যান্সার লাগবে আমাদের। আদিবা বলো, এটা কত ডিগ্রি ফ্রি রেডিকেল? ভাইয়া 2 ডিগ্রি। 2 ডিগ্রি। বিনিতা এটা কত ডিগ্রি বলো তো? বিনিতা হচ্ছে রিপ্লাই দিয়েছে 1 ডিগ্রি। জুবাইর এটা কত ডিগ্রি? ভাইয়া 1 ডিগ্রি। ঠিক আছে, মানে এখনো তোমরা 1-2 এগুলা নিয়ে কনফিউশনে কেন আছো? মানে সবাইকে বলতেছি ইন জেনারেল। আচ্ছা, মুনতাহা 1 ডিগ্রি বলছো। কথা কি ছিল? প্রথমত ডিগ্রিতে এক এক কার্বনের এক এক রকম হবে, তো আমরা কোন কার্বনটা ডিগ্রি বিবেচনা করব সেটা তো ডিপেন্ড করে ফাংশনাল গ্রুপ, তারপর আমার প্লাস মাইনাস এই ডট সাইন, মানে কনসার্ন কার্বন আসলে কোনটা, কোন কার্বনটা নিয়ে আমরা মেইনলি ইন্টারেস্টেড, প্রথমে কিন্তু এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে। তো এইখানে ফোটা বা যে ইলেকট্রনটা দেখা যাচ্ছে আর কি, ডটটা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই কার্বনের উপরে, তার মানে এই ফ্রি রেডিকেলের ডিগ্রি কত এইটা জিজ্ঞাসা করা মানে বেসিক্যালি এই ইলেকট্রনটাকে তুমি যেই কার্বনে দেখাচ্ছ সেই কার্বনটা কত ডিগ্রি এটা জানতে চাও। এই কার্বনটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। সে ডিরেক্টলি একটা মাত্র কার্বনের সাথে কানেক্টেড, এবং তোমরা এটা জানো, কিন্তু একটু চিন্তা করলে পেয়ে যাবা। তো এই যে এখানে যে ফ্রি রেডিকেলটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলবো একটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল বা একটা প্রাইমারি ফ্রি রেডিকেল। দেখো বোঝা যাচ্ছে কিনা? তো এখানে র্যান্ডমলি যে এই কার্বনটা 2 ডিগ্রি দেখে তুমি ফ্রি রেডিকেলটাকে 2 ডিগ্রি বলবা, এরকম কোনো ব্যাপার কিন্তু না। এটা কিন্তু আমরা তোমাদেরকে আগে বলেছিলাম যে ধরো যখন তুমি যখন একটা কার্বোক্যাটায়ন চিন্তা করবা, তখন দেখতে হবে প্লাস সাইনটা কোন কার্বনের উপরে আছে, কার্বন আয়ন যখন চিন্তা করছো মাইনাস সাইনটা কোন কার্বনে আছে, অ্যালকোহল যখন চিন্তা করছো ওইচটা কোন কার্বনের সাথে কানেক্টেড। আমরা কিন্তু ওই কার্বনটাকে যেই কার্বনে প্লাস মাইনাস ডট ওএইচ মানে এইগুলোর বেসিসে কিন্তু আমরা ডিগ্রিটা হচ্ছে ক্লেম করি। তো এই যে কম্পাউন্ড বা দেখা যাচ্ছে এখান থেকে যে ফ্রি রেডিকেলটা দেখা যাচ্ছে, এটা যেন মিস্টেক না হয়, এটা একটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। এখন চিন্তা করে দেখো অন্য অপশন কি ছিল, আমরা যদি উপরে কম্পাউন্ডটাকে আবার লিখি, এইভাবে লিখি এইবার, কিছুই না, জাস্ট আমরা চিন্তা করতেছি যে ক্লোরিনটা যদি এই জায়গার একটা হাইড্রোজেনকে অ্যাটাক করে, তার আগে সে কি বিহেভ করতেছিল, আর ক্লোরিনটা যদি এই হাইড্রোজেন না, সে যদি মাঝখানে কার্বনের হাইড্রোজেনকে অ্যাটাক করে, তখন আসলে কি ঘটে এবং কিভাবে ঘটে। তো প্রথম কেসটা আমরা দেখে ফেললাম। প্রথম কেস থেকে আমাদের চাওয়া পাওয়ার বিষয় হচ্ছে বিক্রিয়াটা শুরুতে একটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়। আর আমরা যদি অন্য হাইড্রোজেনটাকে অ্যাটাক করার ক্ষেত্রে কি হয় দেখতে চাই, তখন আগে আমরা এই যৌগটাকে এইভাবে রেডি করে নিলাম, এবার তার সাথে একটা ফ্রি রেডিকেল নিয়ে আসলাম, তাহলে এইবার কি হবে, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে HCl তৈরি করে ফেললো, তার সাথে আমরা কি পাবো, এরকম একটা ফ্রি রেডিকেল পাবো। পাবো কিনা দেখো, বা সবাই বুঝতেছো কিনা এগুলা কিভাবে লেখা হচ্ছে। আমার কাছে তো এগুলা ধর আমি 1000 বছর ধরে লিখতেছি, আমার কাছে এগুলা খুব নর্মাল জিনিস। তো তোমাদের কাছে এই লেখার ব্যাপারটা কোনটা কিভাবে আসতেছে সেটা তোমরা বুঝতেছো কিনা এটা একটু খেয়াল করে দেখো, যে এই জায়গা থেকে এই জিনিসটা কিভাবে লেখা গেল, এই জিনিসটা সিম্বল বা সংকেতটা যে এরকম হওয়া উচিত, এগুলো বুঝতেছো কিনা। যদি বোঝা যায় তাহলে হচ্ছে এটা একটু বইলো আমাদেরকে যে এটা কত ডিগ্রি ফ্রি রেডিকেল হয়। 2। ভাই HCl উপরে কেন? কি উপরে কেন? যে HCl একদম উপরে মাথায়। না, উপরে না, এই সব অপ্রাসঙ্গিক কথা বলারই প্রয়োজন নাই, এগুলো আসলে দূরে লেখা আছে, মানে এটা আমাদের প্রয়োজনীয় যৌগ না, বুঝছো, ওই জন্য এটা হচ্ছে দূরে লেখা। তুমি কখনো দেখছো কোনো বিক্রেতা কোনো কিছু আলাদাভাবে উপরে থাকে? মানে এই যে, আচ্ছা, এখানে হচ্ছে একটা 2 ডিগ্রি রেডিক্যাল পাওয়া যাচ্ছে। না, এটা হচ্ছে আমার কমন অবজারভেশন, আমরা এই যে 13 ক্লাসে যতটুকু পর্যন্ত আগাইছে আমাদের আসলে অনেক সামনে পর্যন্ত থাকা উচিত। তো আমি যেটা ফিল করতেছি যে তোমরা ক্লাসে অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা বলো, যেগুলো নিয়ে কথাবার্তা বলতে যে আমাদের প্রচুর পরিমাণ টাইম নষ্ট হয়ে যায়। তো ফার্স্ট থিং হচ্ছে তোমাদের যা লাগবে ওইটা আমরা নিজে থেকেই বলে দিব, মানে এটা ধরতেছি আমি আমার সাইডের টার্গেট, যে তোমার জন্য প্রশ্ন করাই না লাগে সেইভাবে ধরো তোমার এই জিনিসগুলা বলা। তো তারপরে হচ্ছে যখন টপিক শেষ হবে তারপর তোমাদের যার যা প্রশ্ন হচ্ছে বলে ফেলবা, মানে ইনডিসিপ্লিন হইলেই এই জিনিসগুলো অনেক স্লো হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো এখানে হচ্ছে প্রথম যৌগ থেকে তুমি একটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল পাচ্ছ, দ্বিতীয় যৌগ থেকে একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল পাওয়া যায়। তাহলে এখন আমরা যদি আগের প্রশ্নে আসি যে প্রোপেনকে যখন ক্লোরিন অ্যাটাক করে,
প্রথম যৌগটা হয় নাকি দ্বিতীয় যৌগটা হয়, বা প্রথম যৌগটা বেশি হওয়া উচিত না দ্বিতীয় যৌগটা বেশি হওয়া উচিত। আমরা যেটা বুঝতেছি, যৌগ তো ধপাস করে একবারে তৈরি হয় না, যৌগ তো স্টেপে স্টেপে তৈরি হয়। তো আমরা শুধু দুইটা যৌগের ক্ষেত্রেই প্রথম স্টেপটা দেখে ফেললাম, যে ক্লোরিন যদি এইখানকার কোন একটা হাইড্রোজেনকে অ্যাটাক করে বা এইখানকার কোন একটা কার্বনকে অ্যাটাক করে, তাহলে এখান থেকে একটা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি হয়। আর যদি সে এই জায়গার কোন একটা কার্বন মানে 2 ডিগ্রি কার্বনটাকে অ্যাটাক করে, তাহলে এখান থেকে একটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল হচ্ছে তৈরি হয়। তাহলে এখন আমরা যদি প্রশ্ন করি যে তুমি এক পথে আগালে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল পাও, অন্য পথে আগালে তুমি একটা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল পাও, আমরা কি এটা জানি 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্টেবিলিটি বেশি নাকি 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্টেবিলিটি বেশি? বা এই প্রশ্নটার উত্তর দাও খাতাপত্র খুঁজে। আমি জানি যে সবার এটা মনে থাকবে না, তো কাগজ কলমে খুঁজে পাবা, খুঁজে টুজে আমাদেরকে বলো স্থিতিশীলতার দিক থেকে ইন টার্মস অফ স্টেবিলিটি কোনটা হচ্ছে বেটার স্টেবল, কোনটা কম স্টেবল বিটুইন দিস টু ফ্রি রেডিকেল, 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে কোন ফ্রি রেডিকেলটা বেশি স্টেবল, কোনটা হচ্ছে কম স্টেবল? সবাই মানে এখন পারমিশন আছে, আগের কাগজপত্র উল্টাতে পারবা, উল্টায় পাল্টায়, যদি উল্টানোটা তোমার জন্য একটা ফেলিওর, কারণ আগেই বলে রাখছে তোমাদেরকে যে প্রথম 4টা লেকচার 5টা লেকচার কিন্তু দেখে রাখতে, বাট স্টিল কোনো সমস্যা নাই, আপাতত দেখে আমাদেরকে জানাও যে তুমি খাতাপত্র দেখে কি পাচ্ছ, কত ডিগ্রি ফ্রি রেডিকেল বেশি স্টেবল বিটুইন 1 and 2। 2 ডিগ্রি। এই যে গোলাম মাশরাফি লাবিব হচ্ছে 1 ডিগ্রি বলছো। লাবিব, খাতাপত্র খুঁজে বলছো না এমনি এমনি বলার চেষ্টা করতেছো? দেখো মানে আমাদের খুঁজতেও টাইম লাগবে, এই টাইম এটাই হচ্ছে আমরা দিতে চাচ্ছি না, এগুলা তোমাদের একদম ঠোঁটাগ্রে থাকতে হবে, জিজ্ঞাসা করা মাত্র হচ্ছে টকাস টকাস করে বলে ফেলতে হবে, বুঝছো? এই যে এটা অবশ্য অন্যভাবে লেখা ছিল, 3 to 1 হচ্ছে স্থিতিশীলতার ক্রম, এবং সেম ফর ফ্রি রেডিকেল। তো অলরেডি যদি সবাই খুঁজে না পেয়ে থাকো, আমরাও খুঁজে বের করতে পারছি। এটা হচ্ছে ফ্রি রেডিকেলের ক্রম, মানে স্টেবিলিটির সিকোয়েন্স বা রিঅ্যাক্টিভিটি সিরিজ, আর ফ্রি রেডিকেল এবং কার্বোক্যাটায়ন দুইটা আসলে একই সিরিজ ফলো করে। আমরা বোধহয় কার্বোক্যাটায়নটা তোমাদেরকে দেখাই দিয়ে যেখানে নোট রাখছিলাম যে এটা ফ্রি রেডিকেলের জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল, তার মানে 3 to 1 হচ্ছে আমাদের স্টেবিলিটির অর্ডার, ঠিক আছে? এই কথা কিন্তু তোমার ব্যাখ্যা করা লাগবে না, বা এটা তোমার জানা তো লাগবে। এইটা হচ্ছে স্টেবিলিটির ক্রম। তাহলে বিটুইন 2 ডিগ্রি and 1 ডিগ্রি কোনটা বেটার স্টেবল? 2 ডিগ্রি বেশি স্টেবল, দেন হচ্ছে 1 ডিগ্রি। ঠিক বলতেছি তো? মানে সবাই এই পর্যন্ত ডিসিশন আসতে পারছো ঠিকঠাক মতো? তাহলে এখন তোমার প্রশ্ন হচ্ছে, বা তোমার জন্য প্রশ্ন হচ্ছে, এক পথে আগালে তুমি একটা 1 ডিগ্রি রেডিকেল তৈরি করতে পারো, আরেকটা পথে আগালে তুমি 2 ডিগ্রি রেডিকেল তৈরি করতে পারো। আবার এটাও তুমি জানো 2 ডিগ্রি রেডিকেল হচ্ছে মোর কমফোর্টেবল এবং স্থিতিশীল, 1 ডিগ্রি রেডিকেল সেই তুলনায় হচ্ছে লেস স্টেবল 2 ডিগ্রির তুলনায়। তাহলে তোমার কি মনে হয়, আমরা যদি 100 বার এই যৌগটাকে নিজের মতো করে যেতে দেই, সে আসলে কোন পথে তার বেশি অগ্রসর হওয়া উচিত? 2 ডিগ্রি তৈরি হয় যেই পথে, সেই পথে অগ্রসর হওয়া উচিত, নাকি 1 ডিগ্রি যে পথে অগ্রসর হয় সেই পথে অগ্রসর হওয়া উচিত? কি মনে হয় তোমাদের? গতদিনও এইসব ব্যাপার নিয়ে আমরা কথা বলছি, যে কোন একটা যৌগ নর্মালি কোন দিকে যাওয়ার চেষ্টা করে বেশি, যেদিকে তার কমফোর্ট বেশি না যেদিকে তার কমফোর্ট কম? অ্যান্সার হচ্ছে যেদিকে তার কমফোর্ট বেশি। তাহলে সবাই দেখো এই জিনিসগুলোর সাথে তোমরা মানে অ্যালাইন কিনা এবং বুঝতে পারো কিনা। তার মানে যেই পথে আগালে সে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি করতে পারবে, মোর স্টেবল জিনিসপত্র তৈরি করতে পারবে, তার আসলে ওই দিকে হচ্ছে অগ্রসর হওয়া উচিত। তো আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি, যে যদি আমি 100 বার টেস্ট করি, তাহলে আমি হয়তো এরকম পাবো 50-50, কখনোই পাবো না, হয়তো আমি এটা পাবো 70, এটা পাবো হচ্ছে 30। সোজা কথায় এই পার্টটা বেশি বেশি পাবো সবসময়। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি বেশি বেশি পাই জারের মধ্যে, বা যেই সিস্টেমে বিক্রিয়া করব যে বাক্সের মধ্যে, সেখানে যদি আমরা ধরেই নেই এবং বুঝতেই পারি যে 2 ডিগ্রি রেডিকেল আমি বেশি বেশি পাবো, 1 ডিগ্রি রেডিকেল আমি কম কম পাবো, এরপরে স্টেপে যেই না তুমি দেখবা যে এইখানে একটা ক্লোরিন আসতেছে বা এইখানে একটা ক্লোরিন আসতেছে, ফলে একটা এরকম 1 ডিগ্রি হ্যালাইড অথবা একটা 2 ডিগ্রি হ্যালাইড তৈরি হচ্ছে, তাহলে প্রথমে যদি আমি বুঝে যাই যে প্রথম আয়নের তুলনায় প্রথম রেডিকেলের তুলনায় দ্বিতীয় রেডিকেল হচ্ছে পরিমাণে বেশি তৈরি হবে, তাহলে আমি এটাও কি বলতে পারি কিনা দেখো তো। এখন যদি আমরা লাস্ট দিনের প্রশ্নটাই যাই,
এই যৌগটা আমার বেশি তৈরি হওয়া উচিত নাকি আমার এই যৌগটা বেশি তৈরি হওয়া উচিত বলো তো? নিচেরটা। নিচেরটা। এটা কি সবাই বুঝতে পারতেছো? মানে ক্লোরিন যুক্ত হওয়ার তো তারও পরের ধাপ। এই যে রেডিকেল তৈরি হলো তারপরের ধাপ হচ্ছে ক্লোরিনটা এসে জায়গা মতো বসবে। তো পরের ধাপে না যাই, মানে ক্লোরিন এসে কোথায় বসবে? ক্লোরিন তো আর যে কোনো জায়গায় বসতে পারবে না, যে জায়গায় ডটটা আছে সে জায়গাতেই তাকে এসে বসতে হবে। তার মানে জারের মধ্যে অলরেডি যেটা পরিমাণে বেশি, এই যৌগটাই কিন্তু আলটিমেটলি বিক্রিয়ার শেষে আমরা বেশি বেশি পাইতে যাচ্ছি। তার মানে এখানে 2 ডিগ্রি যে যৌগটা বা 2 ক্লোরোপ্রোপেন যেটা আর কি, সেটা কিন্তু আমরা পরিমাণে বেশি পাবো। 1 ক্লোরোপ্রোপেন যেটা, সেটা আমরা পরিমাণে কম পাবো। এটা হচ্ছে মূল ব্যাপার। সবাই দেখো বুঝছো কিনা। ঠিক আছে, তার মানে এখানে অনেকগুলা জিনিস। প্রথমত এই টপিকটা পড়ার আগে আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই, তোমার মানে একদম নিউট্রাল ভিউটা তোমারে দেই, যে একদমই না জানা একটা মানুষ কি ভুল করবে, আর তুমি এখন অনেক কিছু তোমাকে আমরা জানানোর চেষ্টা করতেছি। তো তোমার কোথায় ভুল হইতে পারে বা কোথায় তোমার আসলে নলেজটা অ্যাপ্লাই করার সুযোগ আছে। ফার্স্টলি তোমাকে একটা সিম্পল অ্যালকেন দেওয়া হয়েছে, প্রোপেন। এখানে কিন্তু কোনো ব্রাঞ্চ টাঞ্চ নাই, কোনো কমপ্লিকেসি নাই। ক্লোরিন যখন যোগ করা হলো, অনেকেই অনেকেই মানে যারা এই জিনিসটা জানেই না ডিগ্রি ব্যাপারটা, তারা কিন্তু সিম্পলি এরকম একটা যৌগ লিখে ডান, এখানে আর কিছু লিখবে না। দেন তোমার মাথায় এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিক করবে যে ক্লোরিন তো আসলে এই হাইড্রোজেনকে যেমন রিপ্লেস করতে পারে, সে এই হাইড্রোজেনকেও রিপ্লেস করতে পারে। এবং তখন তুমি বুঝতে পারবা এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করলে ওর যা গেইন, মানে ও যা অ্যাচিভ করতে পারে, ও যদি এই হাইড্রোজেন গুলোকে রিপ্লেস করতে পারে, ওর অ্যাচিভমেন্ট তার থেকে বেটার হয়। কেন বেটার হয় বলতেছি, কিভাবে বেটার হয় সেই ব্যাখ্যা তুমি অলরেডি পেয়ে আসছো, যে এইটা দিয়ে যদি সে আগায়, তাকে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি করে তারপরে আগাতে হয়। আর এই পথে সে যদি আগায়, তাহলে তাকে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল তৈরি করে তারপরে হচ্ছে আগাতে হয়। এবং 2 ডিগ্রি অলওয়েজ বেটার দেন 1 ডিগ্রি ইন টার্মস অফ স্টেবিলিটি। ঠিক আছে, সো এই দুইটা যৌগের মধ্যে দুইটাই তৈরি হবে, যেটা আমরা গতদিন বলতেছিলাম যে দুইটাই তৈরি হবে, একদম কম না, দুইটাই বেশ ভালো পরিমাণে তৈরি হবে। বাট তুমি যদি একটা কম্পাউন্ডের কথা বলতে চাও যে একটা তৈরি হবে, তাহলে কখনোই এইটা মেনশন করা উচিত না, মেনশন করা উচিত হচ্ছে এইটা। কেন? কারণ পার্সেন্টেজের বেসিসে তুমি দেখবে যে নিচেরটা পার্সেন্টেজে বেশি থাকবে অলওয়েজ, উপরেরটা পার্সেন্টেজে হচ্ছে কম থাকবে। তো দেখো, আমরা কিন্তু হুট করে ভিতরের কৌশল বা এরকম ইন্টারনাল জিনিসটা না জানলে কিন্তু আমরা কখনোই বাইরে থেকে ধপ করে বলে ফেলতে পারতাম না যে উপরেরটা হবে না নিচেরটা হবে। তখন কিন্তু সবার মনে একটা প্রশ্ন থাকতো যে উপরেটাই তো দেখতে নর্মাল মনে হচ্ছে, উপরেরটা কেন পাবো না, কেন নিচেরটা পাবো। এখন অ্যাটলিস্ট তুমি নিজে নিজে কিন্তু এখান থেকে একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারবা। দেখো সবাই বুঝছো কিনা। ঠিক আছে, মানে কথা কি আটকে আটকে যাচ্ছে নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে আটকে যাচ্ছিল, এখন ও ঠিক আছে। আচ্ছা, মানে অনেকে যেহেতু আটকানোর ব্যাপারটা ফেস করতেছো, তার মানে প্রবলেম তো আমার সাইডে হওয়ার কথা। ঠিক আছে, বাট মানে যা বলছে হয়তো কথাবার্তা বুঝতে পারছো, একটু চিন্তা করে দেখো। বাট স্টিল যদি কারো ক্ল্যারিটির অভাব থাকে, তাহলে হচ্ছে জিজ্ঞাসা করো, আমরা আরেকবার বলতেছি। এখনো কি আটকায় যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা, এটা বোধহয় ইন্টারনেটের প্রবলেম। একটু তাহলে ওয়েট করো, সমস্যা নেই, আমি হয়তো আরেকবার রিপিটও করব। মানে বটম লাইন সিম্পল, এক কথায় আগালে 1 ডিগ্রি, এক কথায় আগালে 2 ডিগ্রি। দেন কোশ্চেন হচ্ছে 2 ডিগ্রি ভালো নাকি 1 ডিগ্রি ভালো, এইটা আগেই সেটেল করা আছে। 2 ডিগ্রি ভালো 1 ডিগ্রির চেয়ে, তো যেটা ভালো সেটা বেশি বেশি তৈরি হবে, এটা হচ্ছে সিম্পল সামারি। ঠিক আছে, দেখো সবাই একটু মনোযোগ দিয়ে পুরো জিনিসটা দেখো। যদি কারো কোনো প্রশ্ন থাকে, তার মধ্যে আবার কথা নাকি আটকায় যাচ্ছে, তো জিজ্ঞাসা করো কারো কোনো প্রবলেম থাকলে। আচ্ছা ভাই, প্রথমে ছিল CH3 CH2 CH3। আচ্ছা, প্রথমের CH3 আর পরের CH3 এর মধ্যে কি কোনো কাহিনী আছে নাকি একে? বুঝি নাই, আবার বলো। মানে যে CH3 তো প্রথমে একটা আছে আর শেষে একটা আছে, দুইটার কি কাহিনী একই হবে নাকি আলাদা? কোনো সমস্যা আছে? উম, প্রশ্ন ক্লিয়ার না রাহাত, মানে কাহিনী বলতে কি ধরনের কাহিনীর কথা তুমি বুঝাইতে চাচ্ছ? মানে বললাম যে বিহেভিয়ারে যে ওই মানে মানে ওই বিহেভিয়ার ক্ষেত্রে কি বললে তো কোনো আলাদা বুঝবো না, কিছু এটা হবে? এক্সাম্পল বলতে হবে যে ধরো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে নাকি মানে হ্যাঁ, এইখানে তো বিক্রিয়ার ক্ষেত্রে কি কোনো মানে প্রশ্নটা এখনো ক্লিয়ার না। প্রথম কথা, এখানে তুমি দুইটা কার্বনের যদি সংকরায়ন দেখো, দুইটাই তো তোমার sp3 সংকরায়িত। মানে এইখানে এই এতটুকু অংশে যা আছে, এতটুকু অংশে তাই আছে। এখন মানে তুমি পার্টিকুলার কোনো উদাহরণ না বলা পর্যন্ত আমরা আসলে, তোমার প্রশ্ন আমার কাছে ক্লিয়ার না আর কি। এমনিতে এই কার্বন সেম টাইপ কার্বন দেখাই যাচ্ছে, একই সংকরায়নে আছে, একই সংখ্যক হাইড্রোজেন আছে এবং হাইড্রোজেনে কোনো সংকরায়ন হয় নাই।
তো এই এতটুকু অংশে যা যা আছে এতটুকু অংশে ঠিক তাই তাই এবং একই রকম জিনিসপত্রই আছে। অতএব কোনো বিক্রিয়াতে কোনো কার্যক্রমে এই CH3 যা যা করার কথা এই CH3 তাই তাই করার কথা আর কি। জি ভাই, এটাই। দেখো আর কার কোনো প্রশ্ন আছে কিনা। প্রাসঙ্গিক হলে ভালো হয়, যেমন এই যে মাত্র যে প্রশ্নটা এটা কিন্তু টোটালি অপ্রাসঙ্গিক প্রশ্ন, কারণ আমরা যে বিক্রিয়া করলাম বিক্রিয়া ঘটছে হচ্ছে মাঝখানে কার্বনে। তো ডানে বামের মিথাইল আসলে কি ও জানতে চাইছে তাই আমরা এটা বললাম, বাট দেখো কার কোনো প্রাসঙ্গিক আর কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝো নাই এমন কেউ আছো কিনা। পরীক্ষায় কিন্তু এগুলো জানতে চাইবে, MCQ তেও চাইতে পারে, CQ তেও চাইতে পারে। তো সেক্ষেত্রে উত্তরটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে এবং কোনটা উত্তর হবে সেটাও বোঝাটাও জরুরি। তুমি দেখা গেল জানোই না কোনটা 40% আর কোনটা 60%, তো এইটাই যদি না জানো তাহলে তো ডিফেন্ড করতে পারবা না। আর অ্যান্সার যদি জানা থাকে তাহলে একটা মানে সূক্ষ্ম চান্স আছে যে প্রকৃত উত্তর না জানলেও গোজামিল দিয়ে চাপাবাজি করে সামহাও জিনিসটাকে মিলাই দিয়ে আসতে পারবা। কিন্তু যদি উত্তরটাই না জানা থাকে তাহলে চাপাবাজি যে কিসের উপর করবা সেটা নিয়েও কনফিউশনে থাকবা। তো ফার্স্ট থিং অ্যান্সারটা জানা, বিক্রিয়াটার রেজাল্ট কি হবে সেটা জানা, এটা হচ্ছে প্রায়োরিটি 1। প্রায়োরিটি 2 হচ্ছে এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারা, এই জিনিসটাকে সাপোর্ট করতে পারা। এখন কি সবাই মানে কথা মোটামুটি ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? সবাই একটু চিন্তা করে দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা। এমন কেউ আছো কিনা যে মাথা মুন্ডু কিছুই বুঝে না এতক্ষণ ধরে কি বললাম, কিভাবে অ্যান্সারটা আসতেছে, কিভাবে আমরা হঠাৎ করে মানে এক্সাইটেড হয়ে কোনটা 40% কোনটা 60% সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারতেছি। যদি কারো স্টিল বুঝতে প্রবলেম থাকে জিজ্ঞাসা করো, অথবা আমরা তোমাকে আরেকটা রিয়াকশন দিচ্ছি, তোমরা বরং অ্যান্সার দাও এখানে কোনটা বেশি পাবো কোনটা কম পাবো। ধরো, দাঁড়াও আমি একবারে গুগল থেকে একটা রেজাল্ট নিচ্ছি। ধরো বিউটেন যৌগটা, এটা হচ্ছে বিউটেন। বিউটেনের মধ্যে আমরা ব্রোমিন যোগ করলাম, করার পর দেখলাম আমরা দুই রকম যৌগ পাওয়া যাচ্ছে। একটা যৌগ হচ্ছে এইরকম, আরেকটা যৌগ হচ্ছে এইরকম। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে প্রথমটার নাম যদি হয় অপশন 1 আর দ্বিতীয়টার নাম যদি হয় অপশন 2, তাহলে এখানে কোন অপশনের যৌগটা আমাদের বাক্সে মানে যেখানে আমরা বিক্রিয়া করতেছি সেখানে বেশি বেশি পাওয়া উচিত, অপশন 1 নাকি অপশন 2? তোমরা মুখে না বলে চ্যাট বক্সে অ্যান্সার দাও, আমি মানে বা অনলি শুধু আমাকে অ্যান্সার পাঠাও, মানে তাইলেই ভালো হয়। ঠিক আছে, যারা একেবারে ঘাপটি মেরে বসে আছো তোমরা একটু নড়াচড়া দিয়ে অ্যান্সার ট্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করো, পার্টিসিপেট করার চেষ্টা করো, তাহলে ক্লাসে কিছুটা পড়াটা হয়ে যাবে আর কি। বাসায় তো তোমাদের পড়ার টাইম নেই, এটা তুমি বুঝি। আচ্ছা বিনীতা একটা প্রশ্ন করতে আমি খেয়াল করি নাই, ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে 70% আর 30% ছিল কিনা। হ্যাঁ হ্যাঁ, মানে 70-30 আমরা নাম্বারটা যদিও মানে নিজের মতো করে নিচ্ছি, বাট ফ্রি রেডিক্যাল যখন তৈরি হয়েছে তখনই আসলে ওই যে 2 ডিগ্রিটা পরিমাণে বেশি ছিল, 1 ডিগ্রিটা পরিমাণে কম ছিল, যেহেতু 2 ডিগ্রিটা স্টেবল বেশি। বুঝেছো বিনীতা? ঠিক আছে, তাহলে বাকি যারা এখন অ্যান্সার দিচ্ছ তারা তো বুঝে শুনে নিশ্চয়ই অ্যান্সার দিচ্ছ। একই কথা, এখানে উপরের যে যৌগটা 1 ব্রোমো বিউটেন, এটা একটা 1 ডিগ্রি যৌগ, নিচেটা হচ্ছে 2 ডিগ্রি যৌগ। 1 ডিগ্রি বা 2 ডিগ্রি যৌগ পাওয়ার আগের ধাপটা হচ্ছে একটা 1 ডিগ্রি মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, আর একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল পাওয়া। আমরা জানি 2 ডিগ্রি বেটার 1 ডিগ্রির চেয়ে, তো যার মতো অলওয়েজ 2 ডিগ্রিটা হচ্ছে ডোমিনেটিং হবে। এবং আলটিমেটলি এটা সত্য, এই বাক্সের মধ্যে আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি নেই হয়তো দেখবো যে নিচেরটা হচ্ছে 70%, উপরেরটা হচ্ছে 30%। এই পার্সেন্টেজ গুলা বইপত্র থেকে পড়তে হবে, যদি বইতে দেয়া থাকে সেক্ষেত্রে পার্সেন্টেজ গুলা মুখস্থ করে নিতে হবে, MCQ তে লাগতে পারে। আদারওয়াইজ নিজে থেকে পার্সেন্টেজ লিখতে যাবা না, নিজে থেকে বড় জোর কোনটা বেশি আর কোনটা কম পাওয়া যাবে এই পর্যন্ত মন্তব্য করতে পারবে না। ঠিক আছে? তো যদি খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া হয় তাহলে বেশিরভাগ সময় বইতে আসলে পার্সেন্টেজ গুলো উল্লেখই করা থাকবে, কোনটা 45 কোনটা 65 কোনটা 30 কোনটা 70। বাট যদি কখনো বইতে উল্লেখ না থাকে তাহলে আমাদের এই থিওরিটিক্যাল আলোচনার মানে মূল সামারিটা বা কনক্লুশনটা হবে কোনটা বেশি কোনটা কম, এই পর্যন্ত আমরা নিজে থেকে কোনো মান টান লিখতে যাব না। ঠিক আছে? তাসমিয়া তাহিরা যেমন জিজ্ঞাসা করছো আলট্রাভায়োলেটের ক্রিয়ায় ডাবল রেডিকেল তৈরি করতে পারতো। আপু প্রশ্নটা বুঝি নাই, আর একটু সহজভাবে বলা যায়? ভাইয়া এরকম কি হতে পারতো যে
দুইটা কার্বনে হচ্ছে রেডিকাল তৈরি করতেছে আর হচ্ছে দুইটা কার্বনই হচ্ছে একই ডিগ্রিতে আছে। উম, আরেকটু সহজ করে বলো, ধরো প্রোপেন যে যৌগটা বা বিউটেন যে যৌগটা, মানে তুমি প্রশ্নটা আরেকবার করো। আলট্রাভায়োলেট দিয়ে তো তুমি এগুলাকে তো আর ফ্রি রেডিক্যাল করো না, প্রোপেনকে তো আর তুমি ফ্রি রেডিক্যাল বানাও না। আলট্রাভায়োলেট দিয়ে তো তুমি বেসিক্যালি ফ্রি রেডিক্যাল বানাও হচ্ছে হ্যালোজেনটাকে, ক্লোরিন বা ব্রোমিনকে। দেন ক্লোরিন বা ব্রোমিন হচ্ছে মূল যৌগটাকে অ্যাটাক করে করে তার কাছে যেটা সুবিধাজনক মনে হয় সেটা বেশি বেশি তৈরি করে। এটা ছিল মূল ঘটনা। এখন তোমার প্রশ্নটা কোন জায়গায়? আমার কোশ্চেনটা হচ্ছে বিউটেন বা হচ্ছে প্রোপেন সেক্ষেত্রে যদি দুইটাকে অ্যাটাক সে করতো, দুইটা বলতে কোন দুইটা একটু বুঝায় বলো, মানে ক্লিয়ারলি বলো। কার্বনকে ধরেন হচ্ছে 2 বা 3 নাম্বার কার্বনকে সে অ্যাটাক করতো, হ্যাঁ সেক্ষেত্রে হলো আমরা মানে কোনটাকে বেশি স্থিতিশীল ধরতাম? না না আপু, মানে আমি বুঝি নাই, চট করে প্রশ্নটা বলে শেষ করে ফেলো না, মানে একদম স্টেপ বাই স্টেপ বলো। এইখানে কার্বন তো তোমার কাছে আছেই হচ্ছে 3টা, তোমার কাছে একটা ফ্রি রেডিকেল আসলো ধরো ক্লোরিন। তুমি এখন আমাকে বলো এটা কোন কার্বনটাকে অ্যাটাক মানে তুমি করাতে চাও। এট এ টাইম তো আর একটা দুইটা কার্বনকে তো আর অ্যাটাক করতে পারবে না। মানে এটা তো প্র্যাকটিক্যালি তো তুমি এটা মানে কাল্পনিক কথা বলতেছো, একটা কণা যেহেতু একটা কণাকে অ্যাটাক করবে এট এ টাইম সে দুইটা কণাকে কিভাবে অ্যাটাক করবে? মানে তুমি কি এটা বলতে চাচ্ছো এটা যদি একই সাথে 2 আর 3 কে অ্যাটাক করে বা 1 আর 2 কে অ্যাটাক করে? ঠিক আছে, না না মানে এইটা তো মানে খুবই ফিকশনাল একটা কোশ্চেন হইলো তো, যে ধরো একটা পার্টিকেল যে তুমি বলতেছো যে একই সাথে ধরো 3টাকে, তুমি 2টা কেন, তখন আরো বাড়ায় বলতা যে যদি 3টা কার্বনকে অ্যাটাক করে তাহলে কি হবে। তো তুমি মানে নিজে চিন্তা করলে বুঝবা এটা আসলে খুবই মানে ইমাজিনারি একটা কোশ্চেন হয়েছে, এটা কোনো অ্যান্সার আসলে আমার কাছে নাই। এটা হলে ওই যে তোমাকে মানে তামিল মুভির মতো যে ফিডিকেল আসতেছিল মাঝখানে আবার একটা উপর থেকে আল্ট্রাভায়োলেটের মতো বজ্রপাত টাইপের হবে, সেই ফিডিকেল ভেঙে 2 টুকরা হয়ে 2টা কার্বনকে অ্যাটাক করবে, এরকম কিছু যদি হয় দ্যাট উড মেক মোর সেন্স আর কি। ঠিক আছে, বাট তুমি যেটা বলছো আপু এরকম কোনো কেস আমাদের কাছে নাই। একটা পার্টিকেল একই সাথে কিভাবে 2টা কার্বনকে অ্যাটাক করবে এই কোশ্চেন করলে এটা আমাদের কাছে কোনো অ্যান্সার নেই। সো এটা কিভাবে করবে সেটার যদি অ্যান্সার না থাকে পরের লেভেলের অ্যান্সার তারও থাকবে না। বুঝছো আপু? জি ওই বুঝতে জন্যই পেরেছি। হচ্ছে আমাদেরকে আপু ওই যে অপশন 1 আর অপশন 2 এর দিকে যেতে হলো, যে যদি সে 1-এ অ্যাটাক করে কি রেজাল্ট সে আনে, যদি সে 2-তে অ্যাটাক করে কি রেজাল্ট সে আনে। তো দুইটাকে আমরা একবারে পারবো না, 1 বাই 1 আমাদেরকে চিন্তা করতে হবে আর কি, যে কোনটাতে হলে কি হতো। মানে আরো জাস্ট এই প্রসঙ্গে বলে রাখি, মানে কমফোর্টের ব্যাপারটা তো আমরা অলওয়েজ এইভাবে বলতেছিলাম যে তুমি ক্লাসরুমে গেছো, যে তুমি আগে আগে চলে গেছো, তো তোমার কাছে সব সিট ফাঁকা, তুমি কোন সিটে বসে হচ্ছে তোমার কাছে কমফোর্টেবল মনে হবে। তো আমরা বললাম যে তুমি হ্যাঁ সেকেন্ড সিটটাতে বসলা, তোমার কাছে অনেক কমফোর্টেবল মনে হলো। তারপরে তোমার কাছে কমফোর্টেবল মনে হলো যে থার্ড সিটে বসা। তো তুমি তো একই সাথে সেকেন্ড আর থার্ড সিটে আসলে বসতে পারবে না, তোমাকে আইদার সেকেন্ড অর থার্ড। তো বুঝতে পারতেছো মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি আমার মনে হয় ঠিকঠাক মতোই এখন পর্যন্ত বুঝতে পারছো এবং ডিসিশন নিতে পারছো, যেহেতু পরের অ্যান্সারটা তোমরা ঠিকঠাকই বলতে পারছো বিটনের কোশ্চেনটা। অতএব এই কমপ্লিকেসি গুলি মাথায় রাখতে হবে, মানে চিন্তার ক্ষেত্রে ডিরেক্টলি জাস্ট এক রকমের অ্যান্সার লিখে দিলে হবে না। অর্গানিক কেমিস্ট্রিতে এটা বরং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সে কাউকে হতাশ করে না, যত কিছুর পসিবিলিটি আছে হওয়ার সবকিছুই হয়, বাট কম বা বেশি সেটা বোঝার জন্য হয়তো একটু ইনডেপথ নলেজ লাগতেছে। ঠিক আছে, তো বাকি যাদের কোনো সারা শব্দই নাই, যারা কোনো অ্যান্সারও দিলা না কোনো প্রশ্ন করলা না, তাদের যদি কোনো কিছু বলার থাকে তাদেরকে বলার জন্য আমি 10-20 সেকেন্ড টাইম দিচ্ছি। দেখো সেটা দিতে পারো কিনা, মানে কারো কোনো প্রশ্ন আছে কিনা। ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আর কিছু আপাতত বলার নাই। তোমরা বইপত্র পড়ো, বইতেও তোমরা এর থেকে বেশি কিছু পাবা না। ইভেন এই টপিক গুলো তোমরা সব বইতে এরকম ক্লিয়ারলি পাবা না, হয়তো কোনো বইতে আবছা ভাবে 2-1 লাইন লেখা, কোনো বইতে রিয়াকশন লেখা নাই, জাস্ট আইডিয়াটা লেখা আছে। অনেকে ওই আইডিয়া পরে বুঝবেই না, মানে বুঝতোই না হয়তো যে এই কথাটা কেন বলতেছে, কোত্থেকে আসলে কনটেক্সট। তো এর বাইরে কিছু নাই, বাকিটা তোমরা পড়ে আমাদেরকে জানাও। দেন আমাদের অ্যালকেনের ফার্স্ট রিয়েকশনটা আমরা পড়ে শেষ করলাম। আমাদের অ্যালকেনের সেকেন্ড রিয়েকশনটা হচ্ছে মানে এগুলো হচ্ছে কমন, অন্য সবাই দেয় অ্যালকেনও দেয়। তো তার মধ্যে একটা হচ্ছে ধরো কম্বাসন বা দহন, এগুলি টু সাম এক্সটেন্ট এসএসসির টপিক। এইটা দহন বিক্রিয়া তো খুব কমন জিনিস।
এটার বেসিক রুল কি, যে কোনো হাইড্রোকার্বনকে তুমি যখন দহন করো, কম্বাসন করো, তখন কি তৈরি হয় বলো তো ইন জেনারেল? কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে স্টিম। পানি বললে টেকনিক্যালি ভুল হয়, স্টিম তৈরি হয়, কারণ এগুলো প্রচন্ড মাত্রার এক্সোথার্মিক রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া, এগুলোতে পানি তৈরি হয় বাট বাষ্পীয় ফর্মে। ঠিক আছে, তাহলে হাইড্রোকার্বনের মধ্যে অক্সিজেন অ্যাড করলে বা দহন করলে সবসময় হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি এগুলি হচ্ছে পাওয়া যাবে। ঠিক আছে, এখন অ্যালকেন। অ্যালকেন তো আর ডিফারেন্ট কিছু না, হাইড্রোকার্বনের মধ্যেই পড়ে। CnH2n+2, এটা আমরা তোমাদেরকে ফার্স্ট পার্টে দেখাইছিলাম কিনা মনে নাই, মনে থাকুক না থাকুক এখন এটা সলভ করবা। যে CnH2n+2 মানে অ্যালকেন ইন জেনারেল, কোনো পার্টিকুলার অ্যালকেনের নাম নিলাম না, এটাকে যদি আমরা দহন করি, কম্বাসনের ভিতর দিয়ে নিয়ে যাই, বার্ন করি, তাহলে এখান থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড এবং স্টিম এই দুইটা জিনিস পাওয়ার কথা। তো এইখানে এর থেকে বেশি কিছু তো শেখার নাই, এখানে যেটা করা যেতে পারে এই রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে, সমতা করার চেষ্টা করতে হবে। তো আমরা হয়তো সিঙ্গেল সিঙ্গেল রিঅ্যাকশন সমতা করতে পারি, ধরো এটা যদি মিথেন বা ইথেন হতো, আমরা হয়তো 2 6 দেখে দেখে এখানে 2 ওখানে 6 চেঞ্জ চেঞ্জ করে বসায় টসাই দিয়ে এটাকে সমতা করে ফেলতে পারতাম। তো আমাদেরকে এখন যেটা খেয়াল করতে হবে, এখানে আমাদের কোনো পার্টিকুলার অ্যালকেন দেয়া নাই, এটা মিথেনও না ইথেনও না, এটা হচ্ছে ইন জেনারেল একটা অ্যালকেন। তো এরকম একটা ইন জেনারেল অ্যালকেনকে আমরা কিভাবে সমতা করতে পারি, এটা একটু সবাই ট্রাই করে দেখো, কোএফিসিয়েন্ট গুলা বের করা যায় কিনা। এইখানে কত লিখলে ভালো হয়, এইখানে কত লিখলে ভালো হয়, এবং এইখানে কত লিখলে ভালো হয়। এই জিনিসগুলোকে আমরা তোমাদেরকে ফার্স্ট পার্টে দেখাইছিলাম, আমার মনে পড়তেছে না, ভাইয়া বিভিন্ন দেখিয়েছিলেন কারণে অনেক দেখানো সুন্দর হয়নি। করে, অনেকগুলো ফর্মুলা ছিল। ঠিক আছে, তাহলে হুম। সবাই একটু ট্রাই করে দেখো, চট করে মনে টনে পড়ে কিনা। একটা অন্য আমি দেখাই দিচ্ছি, তো এইটা হয় তোমরা নিজেরা বলবা বা তোমাদের বাসার কাজ থাকবে। ইন জেনারেল যে কোনো একটা হাইড্রোকার্বন যদি CxHy হয়, তাহলে এখানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এগুলাকে কিভাবে ব্যালেন্স করতে হয় উইদাউট ইউজিং নাম্বারস, জাস্ট XY এগুলা দিয়ে। যে এখানে চিন্তা করতে হয় কার্বন এক্স নাম্বার অফ অ্যাটম আছে, এক্স সংখ্যক কার্বন পরমাণু আছে। তো রাইট সাইডে কার্বন খুঁজতে হয়, কার্বনই একটা মাত্র জায়গাতে আছে, তার মানে যত কার্বন আছে সবকিছু কিন্তু এইখানেই থাকবে। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এটা এক্স নাম্বার অফ কার্বনই হওয়া উচিত, তাহলে এর মাধ্যমে কার্বনের ব্যালেন্সিং ডান। ঠিক আছে, আইডিয়াটা হচ্ছে এরকম। নেক্সট হচ্ছে হাইড্রোজেন, আমি লেফট সাইডে পুরোটা খুঁজে তন্ন তন্ন করে হাইড্রোজেন শুধু এই কম্পাউন্ডেই পাচ্ছি কতগুলো ওয়াই অ্যাটম, ওয়াইটা অ্যাটম হাইড্রোজেন পাচ্ছি। তো হাইড্রোজেন কতগুলো অ্যাটম আছে আমাদের কাছে লেফট সাইডে, ওয়াই সংখ্যক, ঠিক আছে ওয়াই। তাহলে রাইট সাইডে আমার হাইড্রোজেন অ্যাটম কতগুলো থাকতে হবে, ওয়াই সংখ্যক থাকতে হবে। তো আমি যদি এখানে হাইড্রোজেন দেখে, রাইট সাইডে যেহেতু অন্য কোথাও হাইড্রোজেন নাই, এখানে আছে, এখানে যদি আমরা ওয়াই লিখে দেই, তাহলে একটু পরেই দেখবা ওয়াই আর 2 মাল্টিপ্লাই হয়ে এটা কিন্তু টোয়াইস ওয়াই হয়ে যাচ্ছে, তখন কিন্তু ব্যালেন্স হবে না। তো আমাকে কোএফিসিয়েন্টটা এমন ভাবে লিখতে হবে যেন এখানে আলটিমেটলি ওয়াই হয়। তাহলে এখানে কত লিখতে হবে বলো তো আমাদেরকে? হাফ অফ ওয়াই y/2। নিতে হবে, যেন এই y/2 আর 2 গুণ হয়ে, এই y/2 আর 2 গুণ হয়ে এটা যেন সিম্পলি ওয়াই হয়। তো এর মাধ্যমে আমাদের হাইড্রোজেনের পার্টটুকু ব্যালেন্সিং ডান, লেফট এন্ড রাইট। তো এখন শুধু একটা মাত্র জিনিস বাকি, অক্সিজেন। তো অক্সিজেন উল্টো দিক থেকে আসি, আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু অলরেডি কমপ্লিটেড। তো রাইট হ্যান্ড সাইডে দেখো আমি O2 পাচ্ছি এক্স, আর এই কম্পাউন্ডে আমি ও পাচ্ছি O2 না, এগুলো একটু অ্যাটম না মলিকিউল খেয়াল করতে হবে, অণু না পরমাণু নিচ্ছ। এখানে O2 মানে মলিকিউলার ফর্মে আছে এক্স সংখ্যক, এখানে অ্যাটমিক ফর্মে আছে y/2 সংখ্যক। তো দুইটা তো ডিফারেন্ট ফর্ম, দুইটাকে একটা নিউট্রাল পজিশনে নিয়ে আসতে হবে, মানে হয় দুইটাই মলিকিউলার ফর্ম অথবা দুইটাই অ্যাটমিক ফর্ম, কোন একটা ফর্ম, হয় দুইটাই পরমাণু অথবা দুইটাই অণু, কোন একটা ফর্মে এদেরকে নিয়ে আসতে হবে। তো এখানে যেহেতু আলটিমেটলি আমার মলিকুলার ফর্মটা লাগে, তো আমরা সবগুলাকে চাইলে মলিকুলার ফর্মেই নিয়ে আসতে পারি, এটা অলরেডি মলিকুলার ফর্মেই আছে, অণুর ফর্মেই আছে। O2 আমার লাগবে এক্স সংখ্যক এই কম্পাউন্ড থেকে। আর এই কম্পাউন্ডে অক্সিজেন অ্যাটম আছে y/2। এখন বলো তো অক্সিজেনের পরমাণু যতগুলি থাকবে, অণু কি হবে, তার দ্বিগুণ হবে নাকি অর্ধেক হবে? ধরো তোমার কাছে 10টা পরমাণু আছে, তাহলে অণু কয়টা হবে, মলিকিউল কয়টা হবে, 20টা নাকি 5টা? 20টা। 5টা। চিন্তা করে বলো, তোমার কাছে 10টা অ্যাটম আছে, পরমাণু আছে অক্সিজেনের, তুমি এই 10টা অ্যাটম বা পরমাণু দিয়ে কয়টা মলিকিউল বা অণু ফর্ম করা যাবে এটা জানতে চাও, 5টা 5টা। নাকি 20টা? 5টা, তাই না? তো প্রতি দুইটা দুইটা অ্যাটম মিলে, এই যে মেহেদি হাসান আবার 20টা বললা, প্রতি দুইটা দুইটা অ্যাটম মিলে একটা করে অণু হয়, তাহলে ও পরমাণু যতগুলি থাকবে
অণু অবশ্যই তার অর্ধেক হবে। 4টা পরমাণু মানে 2টা অণু, 6টা পরমাণু মানে 3টা অণু, 30টা পরমাণু মানে 15টা অণু। ঠিক আছে, এগুলা নিয়ে কনফিউজড হওয়া যাবে না। তার মানে এখানে অক্সিজেন যদি হয় Y/2, তাহলে O2 কয়টা হওয়া উচিত? 2 Y, Y/4 কি হওয়া উচিত? Y/4. Y/4 মানে Y/2 ডিভাইডেড বাই 2, সো Y/4 হওয়া উচিত। দেখো বোঝা যাচ্ছে কিনা কিছু? তাহলে এখান থেকে O2 আসবে, প্রথম কম্পাউন্ড থেকে O2 আসবে X সংখ্যক, দ্বিতীয় মানে কম্পাউন্ড থেকে O আসবে Y/2, সো O2 আসবে Y/4। দেখো বোঝা গেল কিনা? তাহলে টোটাল O2 কত? একটা থেকে আসছে X, একটা থেকে আসছে Y/4। এইটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। এটা তো আসলে বলে বলে এইভাবে দেখানো অনেক ঝামেলা, অনেক কথা বলতে হইলো, বাট একটু মাথা খাটালে খুব ইন্টারেস্টিংলি নিজে নিজে বুঝে যাওয়া উচিত আর কি। তো সবাই যেটা করো, মানে যারা এটা আগে দেখছো মনে পড়ে গেছে গুড, যারা প্রথম দেখতেছো বা ভুলেই গেছো আগে কি দেখছিলা, তারা একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করে দেখো প্রত্যেকটা কথা বোঝা গেল কিনা। বাসায় ট্রাই করতে হবে, আবার অবশ্যই মাল্টিপল টাইম ট্রাই করতে হবে, এবং এখানে বিভিন্ন 1 2 3 এক্স আর ওয়াই এর ভ্যালু বসাই দিয়ে দিয়ে চেক করতে হবে সবকিছু ঠিকঠাক মতো আসতেছে কিনা। বাট আপাতত তোমরা যেটা করবা, সবাই এটাকে ক্লাস ওয়ার্ক হিসাবেই নাও। আমি তোমাদেরকে 90 সেকেন্ড টাইম দিব এটা কমপ্লিট করার জন্য। সবাই এটা এখনই করো, কারণ তোমরা বাসার কাজ ঠিক মতো করো না। তো এটা এখন 90 সেকেন্ডের মধ্যে সবাই করবা। করে এইটাকে আমি নাম্বার দিলাম 1, এটাকে 2, এটাকে 3। তোমরা চ্যাট বক্সে শুধু 1 মানে কত, 2 মানে কত, আর 3 মানে কত, এই তিনটা জায়গায় কত কত লিখবা সেটা লিখে আমাকে পাঠাও। 90 সেকেন্ড পর আমরাও সলভ করে দিব এটা, তাহলে আর বাকি থাকবে না তোমার জন্য। সবাই কিন্তু করতে থাকো, বসে টসে থাকো না। জীবনে অনেক বসে থাকছো, বসে থাকার দিন শেষ, দৌড়ের দিন শুরু, দৌড়াইতে থাকো বুঝছো? সকালে সিট থেকে উঠে বাসায় দৌড়াও, দৌড়াতে দৌড়াতে করো। আর তোমাদের আপাতত কথাবার্তা শুনে টাইমের ব্যাপারে যেটা মনে হলো, যে তোমরা মঙ্গল এবং বৃহস্পতি 9টায় মনে হচ্ছে তোমরা মোর কমফোর্টেবল আর কি। তবে সবাইকে তো পাওয়া যায় না, এটা আরেক অদ্ভুত ঝামেলা, মানে তোমাদের সাথে আলাপ করার জন্য সবাইকে কখনোই পাওয়া যায় না, যাবেও না। তো আলটিমেটলি আমাদেরকে টু সাম এক্সটেন্ট পুরো ডেমোক্রেটিক আমরা হইতে পারবো না, কারণ তোমরা ভোটই দিবা না আলটিমেটলি। তো তোমাদের যদি বৃহস্পতিবার অন্য ক্লাস আছে, আমি দেখি, আমি সাজেদের সাথে কথা বলার সময় পাই নাই। তো ও তো মনে হয় ঢাকার বাইরে, তোমাদের তো কালকে ক্লাস এমনি তো আসলে হবে না মনে হয়। তো আমি দেখি নেক্সট উইক, আমাদের তো এই উইকের ক্লাস তো ডান, আমরা নেক্সট উইকে দেখি, এর আগে আমরা সেটেল করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আর আলটিমেটলি রেকর্ডেড লেকচার যেহেতু থাকবেই, তো তোমরা ওইভাবে একটু ইন্টেলিজেন্টলি চিন্তা করলেই হয়, যে ওই টাইমে যদি অন্য কোনো ক্লাস থাকে, তো ওই ক্লাসও যদি রেকর্ডেড থাকে, তাহলে তো তোমাদের জন্য ডিসাইড করা ইজি। আর যদি দেখো যে কোনো একটা রেকর্ডেড থাকতেছে, কোনো একটা থাকতেছে না, তাহলেও ডিসিশন নেওয়া ইজি। ঠিক আছে, তো এগুলা নিয়ে বিশেষ প্যারা নেওয়ার কিছু নাই। ভাই আমার যে দুইটা থাকে বুধবার সোমবার, ওই দুইটার একটা রেকর্ড থাকে, ওইটা আবার আচ্ছা জোগাড় করতে বহুত প্যারা খাটে। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তাইলে ধরো মানে সোমবার বুধবার তো আমরা চেঞ্জ করব বললামই। তারপরও ধরো আমাদেরটা যেহেতু রেকর্ডেড থাকে, তাহলে তো ধরো আমি রেকমেন্ড করবো যে তুমি যেগুলো রেকর্ডেড থাকে না ওগুলা বরং অ্যাটেন্ড করো, এটা পরে দেখে নিও আর কি, কোনো একটা ফ্রি টাইমে ওইভাবে একটু মিলাই মিলাই নিও। মানে এটা তো একটা বিশাল প্রিভিলেজ, তুমি যদি আমারে স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে বলো, লেকচার যে রেকর্ডেড কপি দেখা যাচ্ছে, মানে এইটা একটা বিশাল প্রিভিলেজ হওয়া উচিত, এইটারে তোমাদের বরং কাজে লাগানো উচিত। যখন তোমার পড়াশোনার ধরো কোনো একটা প্রাইম টাইমে, ধরো কোনো একটা কোচিং পড়তেছে এবং সেটা রেকর্ড লেকচার থাকতেছে, মানে আমি মেবি স্টুডেন্ট হলে আমি আসলে ওই লেকচারটা রেকর্ডেরই করতাম ঠান্ডা মাথায়, যখন আনপ্রোডাক্টিভ কাজ ধরো নাই আমার হাতে, অন্য কোনো প্রোডাক্টিভ কাজ, তখন হয়তো এই লেকচারটা দেখে নিতাম।
তো যারা লাইভ ক্লাস করো না, এটা বিশাল সংখ্যক, মানে অফলাইনে করো, মানে যদি জিনিসটা এরকম হয় যে তোমরা লেজিনেসের কারণে করো না, বাট তুমি আসলে বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছ, তাইলে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি না। কিন্তু মানে যে স্টুডেন্টের সাইড থেকে যদি চিন্তা করি, এটা আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হয় যে যারা রেকর্ডেড লেকচার টেচার দেখে চালাই নিচ্ছ আর কি। যাই হোক, এটা তোমাদেরটা তোমরা ভালো বুঝবা, সবাই আসলে মানে একই রকম ওয়েতে চিন্তা করবে না, একই রকম ভাবে বেনিফিট পাবাও না। ঠিক আছে, তোমরা বিপুল সংখ্যক অ্যান্সার দিয়েছো, বিপুল সংখ্যক মানে 5-6 জন অ্যান্সার দিয়ে ফেলেছো। এই যে আদিবা একটা নাম্বার পাঠাইছো, কোনো সরল টরল করো নাই, কাটাকাটি করো নাই, বুঝছো? কাটাকাটি করতে হবে, প্রচুর কাটাকাটি করতে হবে জীবনে। আচ্ছা, ঠিক আছে, এটা অনেকগুলো যেহেতু পাঠাইছো, আমি দেখে এখানে সময় নষ্ট না করি, আমি বরং অ্যান্সার গুলা লিখে দেই, বাট ব্যাখ্যা করব না। তোমরা দেখো অ্যান্সার গুলো তোমাদের সাথে মিলে কিনা, মিলে গেলে তো হলোই, তাহলে আমরা নেক্সট ক্লাসে আলাপ করবো। তোমরা এর মধ্যে যার যা করার করে রাখো। এখানে 3 দিয়ে শুরু করি, 3, 2, 1 এরকম হলে বোধহয় সুবিধা হয়। সবার ফার্স্টে 2, তারপরে 3, তারপরে 1। এখানে 2 হবে হচ্ছে n, 3 হবে হচ্ছে n+1, আর 1 হবে হচ্ছে n+n+1/2। এটা একটু সরল করে নিও, কত হবে? 3n+1/2। তো এইটা হচ্ছে অ্যান্সার, n+1 আর 3n+1/2। রাজু হচ্ছে শুক্রবার কিসের এক্সাম থাকে? কোনো কোচিং টোচিং এর? কলেজে তো থাকার কথা না নাকি? জি হ্যাঁ, কোচিং এ থাকে 2টা। মানে এটা কেমন কোচিং, প্রতি শুক্রবার এখানে এক্সাম থাকবে মানে হ্যাঁ, ওরকম পুরো প্রত্যেকটা সপ্তাহ ক্লাস হয়, শুক্রবারই। শুক্রবার এক্সাম হয়? জি হ্যাঁ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা সমস্যা নাই, তুমি এটা একটু মানায় নাও আর কি, সিস্টেম টিস্টেম করে নাও। আর মানে এক্সাম তাই হচ্ছে ক্লাস ধরো বাদ দিতে হবে এরকম তো না, এক্সামের প্রিপারেশন নিয়ে নিবা আগে আগেই, ক্লাস হচ্ছে অ্যাটেন্ড করবা, তাহলে ক্লাসের জিনিসপত্র পড়বা হচ্ছে পরে, তাইলেই তো হয়ে যায়। তাও তুমি ভালো বুঝো, তুমি দেখো চিন্তা করে আচ্ছা, আর কি। চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে ব্যাচ মানে হচ্ছে জনস্বার্থ চিন্তা করতে হবে আর কি, মানে বিগার স্বার্থ চিন্তা করতে হবে। তাও যার জন্য যতটুকু মিলে মানে আমরা ট্রাই করবো অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা নিয়ে আপাতত কথা নাই। 3, 2, 1 দেখলা, যাদেরটা মিলে গেছে গুড, যাদেরটা মিলে নাই ব্যাড, ভেরি ব্যাড, তারা হচ্ছে বাসার চিন্তা করে এটা মিলানোর চেষ্টা করো। আর আগে যেহেতু বলতেছো যে দেখানো হয়েছিল একবার, তো আগের লেকচার এই লেকচার যেটা দেখে যা পারো করো। তাহলে 2টা রিয়াকশন আমাদের ডান। আর এইভাবে রিয়াকশন সলভ করা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইখানে আসলে হাজার হাজার লাখ লাখ বিক্রি আছে, তাই না? তুমি এন এর ভ্যালু 1, 2, 3, 4 করে বসাতে থাকবা, সব রিয়াকশন সুন্দর করে হচ্ছে সলভ হইতে থাকবে। তো এই সুযোগটা নেওয়া উচিত। যদি কোনো এমসিকিউ তে আসে বা কোনো একটা বিক্রিয়া লিখতে বলে, তাহলে আমরা এই প্রসেস ফলো করে ব্যালেন্স করতে পারবো। আর এই রিঅ্যাকশন কথা প্রসঙ্গে বলে ফেলছি, সবই হচ্ছে এক্সোথার্মিক বা তাপ উৎপাদী নেচারের, যে কারণে আমরা অ্যালকেনকে ফুয়েল হিসেবে ব্যবহার করি। এদেরকে আমরা দহন করে আগে এনার্জি প্রডিউস করি, হিউজ অ্যামাউন্টে এনার্জি প্রডিউস হয়, সেই এনার্জি দিয়ে আমরা বিভিন্ন যে রান্না করা থেকে শুরু করে গাড়ি ঘোড়া চালানো, কারখানা চালানো, এইসব কাজে আমরা এগুলোকে ফুয়েল হিসেবে ব্যবহার করতে পারি। তার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। ঠিক আছে, সেকেন্ডের পর থার্ড। থার্ড আসলে নর্মাল বিক্রিয়া না, অ্যালকেনের একমাত্র নর্মাল বিক্রিয়া হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, যেটা আমরা অনেক লম্বা সময় নিয়ে পড়লাম। বাকিগুলো সবই হচ্ছে স্পেশাল টাইপের রিয়াকশন, মানে খুবই ডিস্ট্রাকটিভ বা ইচ্ছা করে হবে না, অনেক জোরাজুরি করে করতে হবে ওরকম রিয়াকশন। তো বাকিগুলো জাস্ট তোমাকে আইডিয়া হিসেবে রাখতে হবে, এগুলো লেখার পড়ার সুযোগ তুমি খুব বেশি পাবা না। লেখার পড়ার সুযোগ বেশি পাবা হচ্ছে প্রতিস্থাপনটা নিয়ে। থার্ড যেটা, এটার অনেক নাম আছে, এটাকে তুমি থার্মাল ক্র্যাকিং বলতে পারো, এটারে শুধু ক্র্যাকিংও বলে, এটাকে হচ্ছে পাইরোলাইসিস বলে, বাংলায় এটাকে তাপীয় বিভাজন বা তাপীয় বিয়োজন বলে।
তাসমিয়া জিজ্ঞাসা করছো ভগ্নাংশ আকারে লিখলে কোনো প্রবলেম হবে কিনা। ভগ্নাংশ বলতে কি এখানে ওই যে ধরো যদি 7/2 টাইপ কিছু আসে এটা বললা, নাকি এই যে এটাই বললা 3n+1/2? না হ্যাঁ মানে ভাই যে এটাই। যেটাই আসুক আসলে ভগ্নাংশ আকারে কোনো প্রবলেম নাই, রেখে দিও। কারণ তোমাদের মনে আছে কিনা আমরা ফার্স্ট পার্টের চ্যাপ্টার 4-এ একদম লাস্ট পার্টের যখন ম্যাথ করেছিলাম তখন কিন্তু এই ধরনের দহন তাপ বের করতে হয়েছিল, প্রশমন তাপ বের করতে হয়েছিল। সেখানে কিন্তু বিক্রিয়া সমতা করার সময় 7/2, 5/2, 3/2 এগুলো মাঝে মাঝে আসতো। তো এগুলো নিয়ে সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ নাম্বার গুলা ঠিক থাকতেছে, মানে সমান সমান থাকতেছে ডানে বামে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম নাই। ভাইয়া এক প্রসঙ্গে হচ্ছে স্যার বলেছিলেন আমাদের ভগ্নাংশ আকারে সমতা না করা ভালো। হ্যাঁ মানে না করা ভালো সেটা তো আমরাও বলি, তুমিও হয়তো তুমি নিজেও ফিল করবা যে একটা রিয়েকশনের মধ্যে জায়গায় জায়গায় ভগ্নাংশ দেখা যাচ্ছে, এটা তো দেখার জন্য ভালো না, কিন্তু দেখার জন্য ভালো না আর সঠিক না দুইটা তো আসলে ভিন্ন কথা। তো তুমি যদি লেখো যেটা বললাম কোনো প্রবলেম নাই, বাট এটা তোমার মানে ইচ্ছা, তুমি যদি চাও যে দেখতে সুন্দর মানে পরিবেশ বান্ধব করে লিখবা সেক্ষেত্রে তুমি ওইগুলাকে সরল করে দিও, বাট আমাদের দিক থেকে কোনো নেসেসিটি নাই, টিচারের দিক থেকেও নাই, বুঝছো? শুধু একমাত্র সমস্যা দেখতে ভালো লাগবে না, বাট দেখতে ভালো লাগার সাথে সঠিকতা বা শুদ্ধতার আসলে কোনো সম্পর্ক এই জায়গাতে অ্যাটলিস্ট নাই আর কি। বুঝতে পেরেছো? জি ভাইয়া, মানে স্যার বলেছিলেন যে উনার কাছে খাতা পড়লে উনি হচ্ছে কেটে দিবেন, কারণ হচ্ছে উনার এটা একটু পছন্দ না। আচ্ছা তাহলে তো মানে এটা ধরো স্পেসিফিক্যালি ওই স্যারের কাছে যদি খাতা যায় তখন তুমি ধরো ঠিকঠাক করে দিলা, ঠিক আছে? এগুলি হচ্ছে মানে যে উপস্থিত বুদ্ধি টাইপের, এটা তোমার জন্যই শুধু অ্যাপ্লিকেবল। ধরো অন্য কলেজের কাউকে তো আমার এই পরামর্শ দেওয়ার প্রয়োজন নাই। তো তুমি ধরো এক্সট্রা এক লাইন করবা, 30 সেকেন্ড সময় নষ্ট হবে, সেই 30 সেকেন্ডের বিনিময়ে তুমি ধরো কিছু মার্ক বাঁচাতে পারবা, পাবা, সেটা তো অন্য কলেজের বাকিদের জন্য অ্যাপ্লিকেবল না। তো যার যার টিচারে স্যাটিসফাই করার জন্য যেসব সৌন্দর্য বর্ধনের দরকার, সাইন পেন দিয়ে দাগাদাগি, তারপর কার্টুন টার্টুন এঁকে দিলা, অ্যানিমেশন টেনিমেশন করে দিলা, সেটা যার যার কলেজ এবং টিচার ভিত্তিক এসব অ্যাকশন তোমরা নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে সেই থার্মাল ক্র্যাকিং বা শুধু ক্র্যাকিং, পাইরোলাইসিস, তাপীয় বিয়োজন, অনেক নামে এই বিক্রিয়াটাকে ডাকে, অনেকগুলা নাম বলে রাখলাম যেটা দিয়ে তোমাদের কাছে রিলেটেবল হয়। এইটা হচ্ছে দহনের মতো, মানে সিমিলার টু কম্বাসন। ইন্টারেস্টিং, দহনের মতো কিন্তু বিপরীত, ঠিক আছে? তো কোন সেন্স এটা দহনের মতো আর কোন সেন্স এটা বিপরীত, এটা বুঝতে পারতে হবে। এগুলো অনেক সময় এমসিকিউ তে আসে এবং খুব বড় বড় জায়গার এমসিকিউ তে পাবা, ধরো ঢাকা ভার্সিটি কোশ্চেন, বুয়েট রুয়েটের কোশ্চেন। কম্বাসনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে অক্সিজেন, মানে দহন তো ওই যে ছোটবেলায় প্রবাদ পড়ছো না যে নো ফায়ার ক্যান বার্ন উইদাউট এয়ার টাইপ, মানে বাতাস ছাড়া তো আসলে আগুন জ্বলে না। তার মানে তুমি যখন দহন করতেছো এখানে অক্সিজেনের প্রেজেন্স হচ্ছে ম্যান্ডেটরি, মানে অক্সিজেনের উপস্থিতি লাগবেই। ঠিক আছে? তাহলে দহন বিক্রিয়াতে অক্সিজেনের উপস্থিতি হচ্ছে একেবারে ম্যান্ডেটরি, এটাই মূল উপাদান, এটা থাকাই লাগবে। আর এইখানে যেটা করতে হবে, এখানে তাপ দিতে হবে, জিনিসপত্রটা ভেঙে চুরে দিতে হবে, কিন্তু এইটা হতে হবে অক্সিজেনের অনুপস্থিতিতে। ঠিক আছে, অক্সিজেন এখানে অ্যাবসেন্ট থাকতে হবে। দহনের মতো কথাটা আসলে ঠিক হলো না, মানে দহনের সাথে সম্পর্ক আছে, মানে তুমি যদি আলাদাভাবে দুইটা বিক্রিয়া পড়ো, মানে দহনের সাথে যেটার কোনো ধরনের কোনো সম্পর্ক থাকতে পারে এইটাই ধর অনেকে জানবা না। তো সেক্ষেত্রে এইটা জানা দরকার যে দহনের সাথে এটা একটা সম্পর্ক আছে, যদিও বৈপরীত্যের সম্পর্ক, একই রকম না, উল্টা। একটাতে অক্সিজেন ম্যান্ডেটরি থাকতেই হবে আর এটাতে অক্সিজেন ম্যান্ডেটরিলি অ্যাবসেন্ট থাকতে হবে, এবং অক্সিজেনকে অ্যাবসেন্ট রেখে তারপরে এখানে হিউজ অ্যামাউন্টের হিট দিতে হবে, প্রিফারেবলি 500 থেকে 600 ডিগ্রি অ্যাটলিস্ট, এরকম একটা হিট যদি দেওয়া হয়, এই হিটে যেটা হয় আর কি কম্পাউন্ড। আচ্ছা ক্র্যাক মানে কি, যে ক্র্যাকিং মানে শব্দ দেখে তো ধরো কিছুটা বোঝার কথা, ক্র্যাকিং মানে কি? কেটে যাওয়া। হ্যাঁ কেটে মানে যাওয়া। ক্র্যাকিং বলতে আমরা বোঝাচ্ছি একদম ওই ভেঙে গুড়া গুড়া টাইপের করে দাও। তো এখানে বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে এটাই যে আমরা বড় বড় অ্যালকেন গুলাকে নিব, নিয়ে আমরা অক্সিজেনের অ্যাবসেন্সে হিট দিব, ওই হিউজ অ্যামাউন্ট অফ হিট পেয়ে সে আসলে ফেটে ভেঙে চুরে গুড়া গুড়া হয়ে যাবে। এই গুড়া গুড়া হওয়ার যে ঘটনাটা, মানে বড় যৌগ থেকে ছোট ছোট অনেকগুলা যৌগে কনভার্ট হওয়ার যে ব্যাপারটা, এটাকে আমরা বলি হচ্ছে ক্র্যাকিং। আর পাইরোলাইসিস, তোমরা কি কেউ পাইরো শব্দটার মিনিং জানো?
লাইসিস মানে তো ভাঙা, এটা তো আমরা জানি, বিশ্লেষণ হওয়া। বাট পাইরো ওয়ার্ডটার মিনিং কি, কারো আইডিয়া? বায়োলজিতে শুনেছিলাম ভাইয়া, মানে পাইরোজেন নামে একটা কথা। আচ্ছা, মানে এটা তাপীয় বেসিক্যালি শোনার কথা হচ্ছে ফিজিক্সে। আমি অবশ্য তোমাদের সিলেবাসের ব্যাপারে জানি না। তোমাদের কি কোনো পার্টে তাপমাত্রা পরিমাপের যন্ত্রপাতি নিয়ে কোনো পড়ালেখা আছে? ধরো তুমি পৃথিবীতে বসে সূর্যের তাপমাত্রা কিভাবে মাপতে পারো, বা একটা বাল্ব, ফিলিপস বাতি জ্বলতেছে, সেটার পৃষ্ঠে মানে সেই বাল্বের সারফেসে টেম্পারেচার কত, এগুলো কিভাবে মেজার করে? অদৃশ্য ফিলামেন্ট পাইরোমিটার, নাম শুনছো নাকি এরকম কিছু? এগুলো মনে হয় নাই তোমাদের সিলেবাসে এখন। না ভাই, আমাদের এরকম সময় কোনো কিছু। ফিজিক্সের ফার্স্ট পার্টে টেম্পারেচার নামে একটা চ্যাপ্টারই ছিল, তাপমাত্রা। তাপমাত্রা তোমাদের কি ওগুলো আছে না, যে সেলসিয়াসের সাথে ফারেনহাইট, তার সাথে কেলভিন, এগুলো সম্পর্ক? জি ভাইয়া আছে। এগুলো বোধহয় অন্য কোনো টপিকে ঢুকে গেছে, বাট আমাদের সময় একটা ফুল চ্যাপ্টার ছিল এটার উপর। ওই চ্যাপ্টারে তাপমাত্রা পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে মানে পড়তে হইতো, সেগুলো কিভাবে গঠিত, সেগুলো কিভাবে কাজ করে। তো এগুলো ওই রকম যন্ত্রপাতি ছিল যে তুমি পৃথিবীতে বসে বা দাঁড়ায় তুমি সূর্যের দিকে মানে যন্ত্রটা ধরে তুমি সূর্যের সার্ফেসে টেম্পারেচার কেমন আছে এগুলা তুমি মোটামুটি ভাবে পরিমাপ করে ফেলতে পারবা। তো ওইখানে একটা যন্ত্র ছিল অদৃশ্য ফিলামেন্ট পাইরোমিটার, যেটা বলতেছিলাম। তো এই পাইরো ওয়ার্ডটার মানে বেসিক্যালি হচ্ছে আগুন। ওই যে নাফি বোধহয় আমাকে পাঠাইছে অলরেডি, গুড। পাইরো মানে হচ্ছে আগুন। ওই আগুন মানে বেসিক্যালি হিট মিন করে আর কি এখানে। তো আগুন দিয়ে তুমি এই বিশ্লেষণ করবা বা ভাঙবা জিনিসটাকে, ওই কারণেই প্রসেসটার অন্যটা নাম হচ্ছে পাইরোলাইসিস, ঠিক আছে? আচ্ছা, একটা উদাহরণ নেই আমরা একটা দুইটা, তাহলে বুঝে যাবা। মানে মূল আইডিয়া তো সবাই বুঝছো। বড় যৌগ নিব, অক্সিজেনের অ্যাবসেন্সে হিট দিয়ে ভাঙবো, ভেঙে ছোট ছোট যৌগ করব। তো এই রিয়াকশনটা অনেকে পছন্দ করে এইচএসসি তে এই কারণে যে এটা হচ্ছে এমন একটা রিয়াকশন যেটা কোনো নিয়ম কানুন নাই। মানে তুমি এখানে ধরো একটা বড় সড়ো যৌগ লিখলা, বেশি বড় দরকার নাই, ধরো তুমি প্রোপেন বা বিউটেন টাইপ একটা যৌগ লিখলা। তুমি এখানে একটা হিট সাইন দিবা, দিয়ে এখানে যা ইচ্ছা তাই লিখে রাখতে পারবা। বিউটেনের থেকে ছোট যে কোনো যৌগ, বা তুমি বিউটেন না নিলেই হলো, বিউটিনও নিতে পারো, সমস্যা নাই, বাট ছোট ছোট অনেকগুলো যৌগ লিখে রাখবা, দুই তিনটা, তাইলেই হবে। মানে এখানে কেউ কখনো মানা করতে পারবে না যে এই যৌগটা তো হবে না, এটা তুমি লিখছো কেন, এরকম কোনো সুযোগ নাই। কারণ রিয়েকশনটা তো হয় আসলে আনপ্ল্যান্ড ওয়েতে, তুমি প্রচন্ড হিট দাও, হিটে জিনিসপত্র ভেঙে চুরে যা হয় সবই পসিবল আর কি। তো এই জন্য অনেকের এই বিক্রিয়া খুব পছন্দ। কখনো এরকম র্যান্ডম কোনো যৌগ তৈরি করার দরকার হলে অনেকেই হচ্ছে এই পাইরোলাইসিস মেথডে বা ক্র্যাকিং মেথডে করার চেষ্টা করে। বা টিচাররা কিন্তু এগুলাতে মার্ক দিবে না। মানে তোমাকে অন্য কোনো কাজে বললো যে তোমাকে প্রোপেন থেকে তুমি বিউটেন তৈরি করো বা বিউটেন থেকে তুমি প্রোপেন তৈরি করো, তুমি কি করলা, কোনো কিছু না জেনে না শুনে ওরকম একটা তাপের সাইন দিয়ে বিউটেন থেকে প্রোপেন লিখে রাখলা। এ অনেকেই করে, কিন্তু এগুলা করলে মার্ক দিবে না, কারণ ক্র্যাকিং বা এই টাইপের ঘটনা যেই রকম তাপ টাপ দিয়ে করতে হয় নর্মালি ল্যাবে করার মতো ইনভায়রনমেন্ট আসলে না। এই রিয়াকশন এগুলো করতে হয় আলাদা, ধরো একেবারে মানে ডেডিকেটেড কোনো একটা চেম্বার টেম্বার টাইপ বানায় নিয়ে তারপর আসলে এই ধরনের রিয়াকশন গুলা করতে হয়। তো এই রিয়াকশন তুমি যদি ক্লেম করো যে যত্রতত্র যখন তখন করা যাবে, সেটা আবার সঠিক না আর কি, এটা অনেকেই জানে না। তো আমরা তোমাকে নিয়ম নাই, তার মধ্যে একটা নিয়ম বলে রাখি যেন তোমরা ভুল না করো, এলোমেলো ভাবে জিনিসপত্র না লেখো। নর্মালি নিয়ম হচ্ছে, ধরো তুমি প্রোপেন নিয়েই দেখো, তোমার কাছে ধরো প্রোপেন টাইপের একটা যৌগ আছে, এটাকে তুমি ক্র্যাকিং বা পাইরোলাইসিস করতে চাও। এটাকে তুমি 600 ডিগ্রির মতো তাপ দিবা অক্সিজেনের অ্যাবসেন্সে, ঠিক আছে? দিলে যেটা হবে, এইখানে যত কার্বনের যৌগ আছে এখানে তত কার্বনের অ্যালকিন পাবা তুমি প্রথমে। তো তুমি প্রথমে এখানে একটা প্রোপিন পাবা, দেন এখান থেকে একটা কম কার্বন নিয়ে তারপর আবার একটা অ্যালকিন লিখবা। তো 3 ছিল, মানে 3 কার্বনের অ্যালকেন থেকে 3 কার্বনের অ্যালকিন লিখছো প্রথমে, তারপর লিখবা 3 থেকে 1 কম কার্বন 2 কার্বনের অ্যালকিন। 2 কার্বনের অ্যালকিনের নাম কি? ইথিন। ইথিন। ইথিন লিখবা। তারপর আরেক কম কার্বনের অ্যালকিন লিখবা। 2 কার্বনের থেকে আরেকটা কার্বন কমালে থাকে 1 কার্বন। 1 কার্বনের তো অ্যালকিন হয় না, এটা তো আমরা জানি মনে হয়। 1 কার্বনের সবচেয়ে ক্ষুদ্র যৌগটা কি সম্ভব বলো তো? মিথেন। মিথেন। তো তারপর হচ্ছে হাইড্রোজেন। এই 4টা জিনিস লিখে তুমি বিক্রিয়া শেষ করবা। 4টা জিনিস বলবো না, বলবো এইভাবে, এন কার্বনের অ্যালকেন যদি তোমাকে দেওয়া হয় তাহলে তুমি প্রথমে এন কার্বনের অ্যালকেন লিখবা, N-1 কার্বনের অ্যালকেন লিখবা, N-2 কার্বনের অ্যালকেন লিখবা। এরকম লিখতে লিখতে ছোট করতে করতে হচ্ছে রওনা দিবা সামনের দিকে। কোথায় এসে বুঝবা যে বিক্রিয়া লেখার সময় ঘনায় আসছে, সেটা হচ্ছে যখন তুমি 2 কার্বন থেকে 1 কার্বনে চলে আসবা, তখন তুমি দেখবা যে এখানে আর কোনো অ্যালকিন লেখা সম্ভব হচ্ছে না। তো তখন তুমি মিথেন লিখবা এবং লাস্টে তুমি হাইড্রোজেন যোগ করবা। জাস্ট যদি বোঝার চেষ্টা করো হাইড্রোজেন কেন এরকম যোগ করতে হচ্ছে, তার কারণটা হচ্ছে এই যে তুমি ডাবল বন্ড গুলো জায়গায় জায়গায় যে নিছো, ডাবল বন্ড কোত্থেকে আসে? 2টা পরমাণু থেকে যদি কিছু পরমাণু বের হয়ে যায় তারপরে সেখানে ডাবল বন্ড তৈরি হয়। তো আসলে বিভিন্ন যৌগ তৈরি করার সময়
জায়গায় জায়গা থেকে অনেক অনেক হাইড্রোজেন আসলে বাইরে বের হয়ে গেছিল, সেই হাইড্রোজেন গুলাকেই শেষ পর্যন্ত সমতা করার স্বার্থে আলাদাভাবে তুমি হাইড্রোজেন হিসেবে যোগ করে দিচ্ছ, মানে যোগ করে দিচ্ছ মানে উৎপাদ হিসেবে দেখাচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো সবাই আইডিয়া বুঝছো কিনা। তো তুমি যদি কোনো একটা বিক্রিয়াতে বিউটেন নাও, বিউটেন বলো তো প্রবাবল যৌগগুলা কি সামনে? বিউটিন, প্রোপিন, ইথিন, মিথেন, হাইড্রোজেন। আমরা আগেই বলছি এই বিক্রিয়া লেখার কোনো নিয়ম নাই, যা ইচ্ছা লিখতে পারো, বাট একটা সিম্পল ক্লু হচ্ছে এইভাবে তুমি আগাতে পারো আর কি। হ্যাঁ মানে এখানে তো অ্যালকাইন বানানো যাবে। অ্যালকাইন বানানো যাবে, বাট অ্যালকাইন তো ধরো অনেক বেশি আনস্যাচুরেটেড কম্পাউন্ড, এগুলো পাওয়া যাবে না নর্মালি। বাট লিখলে তোমার কেউ মানাও করবে না, যে কেউ বলতে পারবে না যে এটা যে তৈরি হবে না আমি শিওর, এটা কেউ বলতে পারবে না আর কি। তো তুমি যা ইচ্ছা তাই লিখতে পারবা। এবং আরেকটা কথা হচ্ছে, যদি তোমাদেরকে কখন এরকম লিখে দেয় ধরো লাইক C10H22, তোমাকে এরকম বড় বড় দুইটা যৌগ ধরো লিখে রাখলো র্যান্ডমলি, যে ধরো C8H ধরো 16, আর বাকিটুকু কি হয় বলো তো? C4, সরি C2H6। এই যে এরকম লিখলেও মানে যা দেখো সব এগ্রি করে নিবা, কোনো সমস্যা নাই। এই রিয়াকশনে আগেও বলতেছি এখনো বলতেছি, কোনো রুল টুল নাই, যা লিখবা সব ঠিক। বাট এমন ভাবে লেখো না যে তুমি মিলাইতেই পারলা না, যোগ করে সব মিলে ধরো মিলতেছে না, তাইলে ঝামেলায় পড়বা আর কি, যদি মাত্র দুইটা খণ্ডে ভাগ করে লিখতে চাও। বাট তুমি এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে যে খন্ড খন্ড করে একটা সিস্টেমিক ওয়েতে লিখলা, তাইলে লিস্ট কি কি যৌগ পাবা এই ব্যাপারে একটা ধারণা থাকবে আর কি তোমার। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম, আমরা হচ্ছে দহন দেখলাম, আমরা হচ্ছে তাপীয় বিয়োজন দেখলাম। এর বাইরেও একটা দুইটা বিক্রিয়া থাকতে পারে, বাট ওইখান থেকে তোমাদের কোনো কোশ্চেন টোশ্চেন, আচ্ছা আর একটা বিক্রিয়া আমরা দেখাই দিচ্ছি। এর বাইরেও বিক্রিয়া থাকতে পারে কোনো কোনো বইতে, সেগুলো তোমরা চাইলে এমসিকিউ এর জন্য রিডিং দিয়ে রাখতে পারো, বাট অন্য কোনো কাজে লাগবে না। অথবা অযথা স্ট্রেস নেওয়ারও কিছু নেই, না পড়লেও কোনো সমস্যা নেই। ফোর্থটাকে আমরা বলি হচ্ছে অ্যারোমাটাইজেশন। বাংলা এটাকে তুমি অ্যারোমেটিকরণ এরকম বলতে পারো। এই বিক্রিয়াটা দেখাচ্ছি বিভিন্ন কারণে, এটার কিছু ভালো উদ্দেশ্য আছে, মানে কাজে লাগবে। এইটা হচ্ছে এরকম যে ধরো আচ্ছা বলো তো এই যৌগটার নাম কি? আচ্ছা ইমতিয়াজ হোসেন একটা প্রশ্ন করছো যে অক্সিজেন ছাড়া করতে গেলে কি সম্পূর্ণ ভ্যাকুয়াম লাগবে নাকি অক্সিজেনটা না থাকলে হবে? শুধু অক্সিজেনটা না থাকলেই হবে, ভ্যাকুয়াম ট্যাকুয়াম লাগবে না। তাইলে দেখা গেল ওই বিক্রিয়া করার জন্য আবার তোমার হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে হচ্ছে কষ্ট করতে হবে, ওরকম না। অক্সিজেন শুধু ওই জায়গাতে না থাকলেই হবে, মানে অক্সিজেন যেন বিক্রিয়া করার সুযোগ না পায়। আচ্ছা এই যৌগটার নাম কি এখন যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে? ঠিক আছে, এটা হচ্ছে সাবিত বলছো বেনজিন, এটা বেনজিন না। আচ্ছা জুবাইর বলছো হেক্সেন, গুড। এটা হচ্ছে নর্মাল একটা হেক্সেন, বুঝছো, এটা নর্মাল হেক্সেন, মানে একদমই নর্মাল। ওই যে CH3 CH2 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 CH3, তার উপর আবার এই জায়গাটা কিন্তু গ্যাপ, এখানে কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা আসলে মানে প্রশ্ন বরং আমারে করতে পারো যে এটাকে এরকম অদ্ভুত ভাবে লেখার কারণ কি, এটা তো আমরা সোজা একটা চেইন হিসেবে লিখতে পারতাম। এটা বলতে পারো ড্রামা করা, অন্য কোনো কাজ নাই। সামনে যে যোগগুলি আসবে তার সাথে চেহারাগত দিক থেকে একটা সিমিলারিটি রাখা, এই ড্রামা ছাড়া এইভাবে লেখার আর অন্য কোনো কাজ আসলে নাই। ঠিক আছে, এখানে ক্যাটালিস্ট অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে মেইন ক্যাটালিস্ট। এটার সাথে হিউজ একটা টেম্পারেচার দিতে হয় এবং প্রেসার দিতে হয়। দিলে যেটা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড, একটু মাথায় রাখো এটা হচ্ছে এলিমিনেশন ক্যাটালিস্ট, মানে অপসারণ বিক্রিয়া ঘটানোর ক্যাটালিস্ট। তো কি হয়, এই জায়গা থেকে একটা হাইড্রোজেন আর এই জায়গা থেকে একটা হাইড্রোজেন এগুলো বের হয়ে আসে এখান থেকে। তো বের হয়ে আসলে যেটা হয় দেখো, ওর একটা হাত ফাঁকা হবে, ওর একটা হাত ফাঁকা হবে, এই দুইটা হাত মাঝখানে পড়ে এটা কানেক্টেড হয়ে যাবে। তো সামনের যৌগটা দেখতে বেসিক্যালি হবে হচ্ছে এইরকম। এইটা সবাইকে একটু বুঝতে হবে আর কি।
বইতে তোমাকে বোঝানোর চেষ্টা করবে না, বইতে ধূপধাপ বিক্রিয়া লেখা থাকবে, তোমরা একটু খেয়াল করলে এগুলো বুঝে যাবা। এই যে প্লাস একটা হাইড্রোজেন লিখে রাখতে পারো, যে হাইড্রোজেনটা এই জায়গা থেকে বের হয়ে আসলো। তো প্রথমে একটা হেক্সেন টাইপ যৌগ ছিল এবং একটা প্রান্ত কিন্তু ফাঁকা ছিল, তো এটা কিন্তু একটা ওপেন চেইন কম্পাউন্ড ছিল, একটা মুক্ত শিকল যৌগ ছিল। এই ক্যাটালিস্ট দেওয়ার পরে যেটা হবে, এখানে একটা বদ্ধ শিকল যৌগ, একটা ক্লোজড চেইন কম্পাউন্ড তৈরি হবে, সাইক্লিক যৌগ তৈরি হবে। এই যৌগটার মধ্যে দেখো কোনো ডাবল বন্ড নাই, পুরোটাই সিঙ্গেল বন্ডেড বাট সাইক্লিক এবং 6 কার্বনের। তো এই যৌগটার নাম কি? এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। ঠিক আছে, খেয়াল রাখবা এটাকে হেক্সেন কেন বলতেছি, কারণ এখানে কোনো ডাবল বন্ড নাই, সো অ্যালকেনের মতোই হবে নাম, হেক্সেনই হবে। জাস্ট 6টা মাথা লাগানো দেখে এটাকে আমরা সাইক্লো যৌগ বলতেছি, চাক্রিক যৌগ বলতেছি। দেন কি হবে, এইখানে এই ক্যাটালিস্ট যে একবার দিছো, সে তো এলিমিনেশন ঘটাইতেই থাকবে ঘটাইতেই থাকবে। তো এরপর যেটা হবে, এখানে প্রত্যেকটা কার্বন তো এখন একই রকম, সবাই 2টা করে হাইড্রোজেন ক্যারি করে। এখানে আগের মতো একটা ডিজাস্টার হবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, বুঝতেছো? এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, সোজা কথা প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেন লস করবে। তো যদি একটা করে হাইড্রোজেন চলে যায়, আগেরটার মতো করে চিন্তা করো, এই 2টা হাইড্রোজেন চলে যাওয়াতে এখানে কিন্তু একটা বন্ড ক্রিয়েট হচ্ছিল, তাহলে বলো তো এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন যদি চলে যায়, এখানে একটা বন্ড ক্রিয়েট হওয়া উচিত কিনা, এখানে একটা বন্ড ক্রিয়েট হওয়া উচিত কিনা, এখানে একটা বন্ড ক্রিয়েট হওয়া উচিত কিনা? দেখো বোঝা যাচ্ছে কিনা? তো মূল কথা হচ্ছে এরপরে এখান থেকে 6টা হাইড্রোজেন বের হয়ে যাবে, প্রত্যেকটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন বের হয়ে যাবে, এবং এজ এ কনসিকুয়েন্স তুমি এই যৌগটা হচ্ছে এখান থেকে পাবা। এটা থেকে ওইটা নাকি এটা প্লাস ওইটা, মানে নতুন যেটা না লিখছি? না, এই অ্যারো চিহ্ন দেখতেছো না, এইটা থেকে এইটা তৈরি হবে। তো এইটা হচ্ছে বেনজিন, ঠিক আছে? এবং বেনজিন কি যৌগ, অ্যালিফেটিক না অ্যারোমেটিক? অ্যারোমেটিক। অ্যারোমেটিক। তো এইটাই হচ্ছে এই বিক্রিয়াটার নামকরণ, যদি দেখো অ্যারোমেটিক করণ, তার মানে এই বিক্রিয়াতে অ্যারোমেটিক যৌগ পাওয়া যায়। কোত্থেকে পাওয়া গেল? একটা অ্যালিফেটিক যৌগ থেকে পাওয়া গেল। তো উদ্দীপকে বা শর্ট কোশ্চেনে অনেক সময় এই ধরনের ক্লু থাকতে পারে, যে এ হচ্ছে একটা অ্যালিফেটিক যৌগ, এটা হইলো, এটা হইলো, লাস্টে একটা বি যৌগ পাওয়া গেল, বি যৌগ হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। এ থেকে বি কিভাবে তৈরি করা যেতে পারে, একটা প্রক্রিয়া বর্ণনা করো। তো আমরা তোমাকে পুরা বই যখন পড়বো তখন এরকম প্রক্রিয়া আরো আসবে, বাট এটা হচ্ছে প্রথম প্রক্রিয়া যেটা দিয়ে আসলে অ্যারোমেটিক যৌগ তৈরি করা যায়। কোত্থেকে? তার একটা অ্যালিফেটিক যৌগ থেকে। তো দেখো 3টা স্টেপে আমরা বিক্রিয়াটা দেখালাম। প্রথমে ছিল নরমাল হেক্সেন, প্রভাবকটা যোগ করলাম, প্রথমে একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হইলো, সেই সাইক্লিক কম্পাউন্ড থেকে আবার এক গাদা করে হাইড্রোজেন বের হয়ে গেল, দেন আমরা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে পেলাম। ঠিক আছে? তো এখানে ওই যে কোন স্টেপে কি হচ্ছে মুখে কিছুটা বলছি তোমাদেরকে, যদি মাথায় রাখতে পারো পড়ার সময় কিছুটা সহজ মনে হবে যে কিভাবে কোন ধাপটা কিভাবে হচ্ছে। কারণ একেবারে কিছু না বুঝে তো আসলে মুখস্থ করা খুব ডিফিকাল্ট। বাট আলটিমেটলি শুধু বুঝলেও এই বিক্রিয়া মনে থাকবে না, এই বিক্রিয়ার প্রভাবক কার্যক্রম কি হচ্ছে, কোন যৌগের পর কোন যৌগ আসতেছে, এগুলা সবই মাথায় রাখতে হবে। আর নিতান্তই যদি তাড়াহুড়া থাকে এবং সময় না থাকে এক্সাম হলে, তখন তুমি মাঝখানের যৌগটাকে ইগনোর করতে পারো, কারণ মাঝখানটা তো আসলে মধ্যবর্তী যৌগ, এটা তো আবার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? বাট যদি সময় থাকে সুযোগ থাকে তাহলে পুরোটা লেখাই হচ্ছে বেটার। ঠিক আছে, সেক্ষেত্রে ভালো হয়েছে, আমরা এই বিক্রিয়াটা আজকে পড়তে পারবো কিনা চিন্তা করতেছিলাম। তো বলা তো হয়েই গেছে, সবাই নোট রাখো, ওই যে শর্ট নোট হিসাবে বা স্পেশাল নোট তোমাদেরকে যেভাবে লিখে দিই এরকম তারকা চিহ্ন দিয়ে কয়েকটা কথা লিখে রাখো। এখানে অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক হচ্ছে, এবং মানে উদ্দীপকে যদি অ্যালিফেটিক অ্যারোমেটিক বিষয়ে কোনো কথাবার্তা থাকে তাহলে আমরা এই বিক্রিয়াটা যেন বুঝতে পারি আর কি। বিনীতা যেমন জিজ্ঞাসা করছো পাইরোলাইসিসের বিক্রিয়াটা সমতা করতে হবে কিনা, সমতা করতে হবে না। এই বিক্রিয়া আসলে যে উৎপাদক, কারণ এত ছেঁড়াবেড়া টাইপের যৌগ তৈরি হয়, এই বিক্রিয়া আসলে সমতা করে মানে কুলাবে না, তুমি সমতা করতে গেলে এটা পিছনে 5-7 মিনিট টাইম চলে যেতে পারে আর কি। তো এগুলাকে সমতা করার কোনো প্রয়োজন নাই, জাস্ট উৎপাদকগুলা লিখে রাখবা তাইলেই হবে আর কি। ঠিক আছে, তাহলে সবাই এগুলো একটা স্টাডি টাডি করতে থাকো। আমরা আজকে আর না আগাই, আমাদের অ্যালকেনে বিক্রিয়া মোটামুটি ভাবে ডান। আমরা দেখি নেক্সট দিন এই রিলেটেড বা আমরা নতুন কোনো টপিক আবার পড়বো আর কি। তো তোমরা যারা এখনো বাসায় পড়াশোনা ঠিক মতো শুরু করো নাই, তোমরা কিন্তু এই টপিকগুলো একটু দেখে টেখে ফেলো, কোনো প্রশ্ন থাকলে ক্লাসে এসে প্রশ্ন করো। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ তোমাদেরকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম আল্লাহ ভাইয়া। হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।